শুরু করো ভাই। Hello, everyone. Good evening and good day to everyone. Welcoming you to another Nordamian Alumni Association of Australia's webinar. From memory, I think we are doing the fifth one today, and very happy to announce we have one of our brother, Ehsan, who has put his hand up to do the session today, and I believe this will be one of the great help for the community and the alumni. So, without further ado, I will introduce the topic, go through a bit of housekeeping, and then hand over to our president, Simon. Simon will walk us through some of the alumni details, and then we'll come back to our presenter, Ehsan. So I'll not be able to do the justice for introducing Ehsan, but I'll just do a little intro and then go to the next slide. So Ehsan is working for New South Wales government, working as a associate director, uh, as a strategic advisory under one of the department of our New South Wales government, Department of Creative Industry, Tourism, Hospitality and Sports. So as we always do, we follow the land and we follow acknowledgement of the country. I would like to acknowledge the traditional custodian of the land on which we meet, and we pay our respect to the elders, past and present. Also extend the respect to the Aboriginal and Torres Strait Island people, uh, recognizing the connection to the land, water, culture, and community. Someone, if I could hand over to you to walk us through the website of the association, that will help the community. Yep. Thank you, Tawhid. Tawhid, can you please stop sharing so I can share Sure, the screen? I can do Thank you. that. Yeah, Thank sure. you. Thank you. Good evening, everyone. Thank you, those who has joined already. Uh, আজকে আমরা আমাদের যে প্রেজেন্টেশন তৌহিদ তো ইন্ট্রোডাকশন দিল, সো আমি কুইকলি আমাদের ওয়েবসাইটটাতে একটু আপনাদের আহ, দেখাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে আসলে কোথায় গিয়ে আপনার মেম্বারশিপ রিনিউ পারচেজ ও লগইন রেজিস্ট্রেশনটা করতে পারবেন। সো আমাদের ওয়েবসাইট হচ্ছে ndcalumni.org.au। সো ওই ওয়েবসাইটে যখন যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা সাইন আপ করতে হবে। সো সাইন আপ করার জন্য মেইন আর যে ইনফরমেশন গুলো দরকার সেটা হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বারটা মাস্ট, রোল নাম্বার যদি মনে থাকে, আপনাদের ডেফিনেটলি ডিটেলস এবং অস্ট্রেলিয়ান মোবাইল নাম্বার, বাংলাদেশের কোনো মোবাইল নাম্বার না, অস্ট্রেলিয়ান মোবাইল নাম্বার এবং লোকেশন দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর আমাদের পোর্টালে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে মেম্বারশিপ, আন্ডার দ্য মেম্বারশিপ ওখানে গেলেই আমাদের পারচেজ মেম্বারশিপে ক্লিক করলে আপনারা মেম্বারশিপ পারচেজ করতে পারবেন। সো পারচেজিং মেম্বারশিপ হচ্ছে ফাইন্যান্সিয়াল মেম্বার হওয়ার জন্য। সো আমাদের ফাইন্যান্সিয়াল মেম্বারের অপশন হচ্ছে দুটা, একটা হচ্ছে ইয়ারলি ও 10 ইয়ার্স মেম্বারশিপ। সো আমরা প্রেফার করি 10 ইয়ার্স। দ্য রিজন ইজ 10 ইয়ার্স করলে একবার সাইন আপ করে ফেললে 10 ইয়ার্স আর রিনিউ করার কোনো হ্যাসেল বা ইয়ে থাকে না। কিন্তু মেম্বারশিপটা যখন পারচেজ করবেন, আমরা কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস করছি অনলাইন পেমেন্ট সিস্টেম উইচ ইজ স্ট্রাইপ। সেই স্ট্রাইপ অপশনটা সিলেক্ট করলে আপনাকে অটোমেটিক্যালি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে আপনি পে করতে পারবেন। অফলাইনটা হচ্ছে আপনার ব্যাংক ট্রান্সফার। সো স্ট্রাইপ অপশনটা ইজ দ্য বেস্ট টু ডু দ্যাট। সো এটা হচ্ছে মেম্বারশিপ। এরপরে হচ্ছে আমাদের এখানে অ্যাডমিন প্যানেলে গেলে আপনারা যদি দেখতে চান যে আমাদের এক্সিস্টিং কমিটিতে কারা আছে। সো আমাদের কারেন্ট 2005 25 to 2027 এই টেনরের আমাদের ইসি কমিটি মেম্বারদের পুরো ডিটেলস আপনারা দেখতে পারবেন, কে কে আছে এই এই কমিটিতে। এটা ছাড়া আমরা প্রত্যেক বছর বা অনেক টাইপের ইভেন্ট অর্গানাইজ করে থাকি। ওই ইভেন্টগুলোর যখন আমরা ইমেল করি, আমার আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করলে ইভেন্টগুলোতে জয়েন করার জন্য রেজিস্ট্রেশন লিঙ্কগুলো আসলে আন্ডার দ্য ইভেন্ট চলে আসবে। সো আপনারা ওই ইভেন্টগুলোতে ক্লিক করলে তখন আপনারা ওই ইভেন্টের রেজিস্ট্রেশনটা থ্রু দ্য ইভেন্ট এগুলো করতে পারবেন। সো আমাদের মোস্ট এক্সাইটিং যেটা আসতেছে আপকামিং সেটা হচ্ছে আমাদের এখানে আন্ডার
মেন্টরশিপ ওয়েবিনারটা তো কন্টিনিউশন থাকতেছে। আর এটার পাশাপাশি আমরা নেক্সট ইয়ার মেন্টরশিপ প্রোগ্রামটা আমরা অন করব। আর আমাদের এই মেন্টরশিপ প্রোগ্রামের প্লাস ওয়েবিনার সিরিজের তৌহিদ হচ্ছে মেইন কোঅর্ডিনেটর, সো তৌহিদ উইল লিড এভরিথিং, বাট ইন সাপোর্টিং মাইসেলফ, আমি সাইমন কারেন্ট প্রেসিডেন্ট, আমাদের আছে ডক্টর সাজিদুল ইসলাম, আমাদের পাস্ট প্রেসিডেন্ট প্লাস কারেন্ট ইসি মেম্বার্স। এখন আছে ফারুক ভাই, আছে আমাদের ওমর ফারুক, ফারুক ভাই আমাদের এই কমিটিতে আছে। সো আমরা আসলে এই কমিটিটা এটা রান করতেছি। সো আমি আর সময় নষ্ট করব না, আমি এক্সাইটিং ওয়েবিনার আজকে আমাদের স্টেট গভর্নমেন্টের জব প্রসেস, আমাদের এলুমনাই নটরডেম কলেজের প্রাউডলি বলি যে এসান উইল রান দ্য শো অ্যান্ড তৌহিদ উইল associate with Ehsan now. So I'm handing over to Tauhid. Thank you, Tauhid. Thank you very much, Sama. Taking over the screen again. স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, yes. Good. Little bit of housekeeping before I hand over to Brother Ehsan. So, আমরা অ্যাপ্রিসিয়েট করব যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে থ্রুআউট দ্য সেশন, অ্যাজ ইন্টারেক্টিভ অ্যাজ পসিবল। একটু চ্যাটে যদি কোয়েরি গুলো দেওয়া যায়, সেক্ষেত্রে আমার সাইমন এবং সাজিদ ভাইয়ের জন্য একটু কোঅর্ডিনেট করে ওইটা টাইমিংটা ঠিক করাটা ইজি হবে। এহসানও কমফোর্টেবল ফিল করবে। আর কেউ রেজ হ্যান্ড করলে উইল নক ইউ অ্যান্ড উইল কমিউনিকেট উইথ ইউ। আর যদি সবার মাইক্রোফোনটা মিউট থাকে, দ্যাট উইল হেল্প টু রান দ্য সেশন। সো বিফোর উই জাম্প ইন টু এভরিথিং, এহসানের ভিডিও ফাংশনটা কাজ করছে না। এরপরও যদি এহসানকে একটু রিকোয়েস্ট করি, এহসান, if you could um, help us to introduce yourself a bit broadly. I just touched on it. No problem. Thank you, Tohid. Hi. Assalamu alaikum, everyone, and very good evening. It's a shame my camera is not working. I had all the intention to show my face. I'm actually properly dressed up too for the occasion. But nonetheless, still we push on with the agenda today. And first of all, I really want to, though I have not joined any of the webinars in the past, but I understand the effort and appreciate the work goes behind it to actually organize those sort of seminar and giving that an opportunity. Since I remember the days when I first arrived in Australia, these are some of the things that we have always looked for if we have got an opportunity to actually participate or attend seminars and sessions which would guide us on not only public sector but even in the commercial sector jobs. So I appreciate the people who are organizing it for others, and thank you for giving me the opportunity to present what I could try to contribute tonight. Tawhid, if we can move to the slides. Sure, thank you. Thank you. The acknowledgement country is done. This one is done. So just a bit of about myself. I have been working in public sector in almost 13 years now. Prior to that, I have worked in commercial sector also. So I'm not someone who is hasn't been gone through the late night turmoils, but I have been through it, and I appreciate both sectors. But I have got definitely a lot of respect for public sector because of the vision and what they're trying to achieve, the scale of work that we are involved in. Since we all share the same background from Bangladesh, so I will be definitely slipping in between English and Bengali. So if there is no issue, just let me know. Or if you guys Please want feel to free. Please stick feel to free. one language, I can do that too. All right. And with the questions and everything, feel free to raise hands and ask questions. There is no harm, or there is nothing about asking a question that may not have an answer. May take it on note, but I would like to and try to help as much as I can tonight. So without further ado, my intention when I was preparing this presentation slide, I was about, at least I wanted to explore a few areas about on how to work in New South Wales public sector. So we'll be talking about, I'll be trying to cover the topics on how to build a career in New South Wales public sector, then how to apply for government service roles, what sort of resources are available to assist in preparing those applications and the recruitment process, and benefits of working in the New South Wales public sector. Now, the bonus thing is people who has joined the webinar today, they will
have a bit more bullet points which are not covered here. So I will be talking about a few things that obviously I cannot put in the slide deck here. Can we move to the next slide? Sorry, Tauhid Bhai, you are the one who has to drive the slides. So before we talk about any public sector role, one of the things I always want to highlight, and this was a learning experience for me when I first joined the public sector, is trying to understand the difference between the commercial sector, public sector, and the non-profit sector. Because initially, when anyone actually comes to public sector, the common thing that I have experienced and I have heard from people is it is a culture shock. When you come from commercial sector, you come from a profit-driven environment, market share growth. You talk about revenue, ROI, bottom line results, right? And most of the things you look at is a very short-term growth basis. But when you come into public sector, things are so long-term. Sometimes the initiatives, projects that you will be participating or working on, you will never see the results of it. And that's how it is in public sector. Just for an example, if someone is actually working in education sector, I have spent quite a bit of my career in education sector, in policy development, finance, in many different areas. And what my experience has been, whatever I have done in my 9 years of my life, I have to wait another 20 years to see if it has been fruitful or not. So it's that sort of sector you need to come in with so much patience and having that long-term vision and a mindset to work in. There is another big difference is how the decisions are made in government sector, which are mainly driven by the public policy, legislations, and looking towards the risk that it may have for the stakeholder. That's one of the priorities that you have to consider. The recruitment approach is a bit different than commercial and non-profit sector. Obviously, I think if anyone has applied for public sector or already working in public sector, may have seen that there are questions and answers, that capability questions that you have to answer and for your application process. And then you have to submit. You have to have a cover letter. Without cover letter, nothing will be considered. Whereas in commercial sector, it's absolutely and very different to what we have here. And the impact of a scale is something that we always need to acknowledge, that against any other sector, government sector, public sector has got very large scale, statewide, community-wide, long-term initiatives, and the results, as I mentioned in earlier, will not be something that you will see, maybe not in your working career life. So that's the mindset, just to understand there's quite a bit of difference between how commercial sector and non-profit sector performs and how government sector does its thing. Now, since we're so interested to know how to work in public sector, this is another good opportunity in New South Wales, especially if you are working in Australia. Other than commercial sector, I think the public sector is the biggest employer of the workforce. So there is no harm in knowing how to actually move into that sector if you're looking for a stable life, or you have got enough experience now you want to contribute more towards the community and society. Tauhid Bhai, if we can move to the next slide, please. So the first thing, the most important part, is how to apply for New South Wales government roles. Can we go to the slide? Sure. Ehsan, just a topic to chip in. আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি স্লাইডের ওভারভিউটা দেখে জাস্ট অডিয়েন্সকে হেল্প করার জন্য, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে পুরো প্রসেসটা কভার করা। অ্যান্সার না জানলেও জাস্ট একটা আইডিয়ার জন্য, এটা কি অন্যান্য স্টেটের জন্য মোটামুটি অ্যাপ্লিকেবল? মানে হাই লেভেলের ফ্রেমওয়ার্ক গুলো কি সেম? এটা আপনার ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট একদমই সেম। লোকাল গভর্নমেন্ট একটু ডিফারেন্ট হয়, কারণ লোকাল গভর্নমেন্টের অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকটা কমার্শিয়াল সেক্টরের মতো, কিন্তু আপনার রিক্রুটমেন্ট প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস আর রিক্রুটমেন্ট প্রসেসটা আলাদা। অ্যাপ্লিকেশন প্রসেসটা কমার্শিয়াল সেক্টরের মতো, কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে আবার স্টেট আর এই ফেডারেল গভর্নমেন্টের মতো। পারফেক্ট। আর লোকাল দিয়ে কি আমরা শুধু কাউন্সিল রিলেটেড এক্সাম্পলটাই বুঝি না? লোকাল হচ্ছে আপনার কাউন্সিল। ওকে, ক্লিয়ার। থ্যাংক ইউ ফর দ্যাট। তো প্রথমেই হাউ টু অ্যাপ্লাই এর প্রথমে যে জিনিসটা আসে, তাহলে আমি কোথায় নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের, আমি নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের কথা বলছি বিকজ দ্যাটস ওয়্যার আই ওয়ার্ক, এবং আমার নাম দিয়ে যদি কোথাও কথা বলতে হয় ওইখানে আমার কথা বলাটা মানায়। আদার বাট অ্যাজ Tauhid Bhai has highlighted, most of the things will be very similar. The merit-based process is actually it's legislated by Commonwealth government to have a merit-based recruitment process for all level of government.
তো নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্টের পাবলিক সেক্টর জবের জন্য মেইন যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস। I'm not sure if we can have a show of hand or anything. যারা পাবলিক সেক্টর অ্যাপ্লাই করতে চায় তাদেরকে অবশ্যই this is the website you need to get familiar with, and you have to have your account prepared there, have your notification, uh, create something so you will get regular notifications from them whenever there is a role match, right? এছাড়াও ইদানিং for last 2 and 3 years সিক এবং লিঙ্কডইনেও পাবলিক সেক্টর রোলগুলো অ্যাডভার্টাইজ হয়, বাট আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস দ্য মেইন রিক্রুটমেন্ট পোর্টাল ফর নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট। এখন আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস এর ভিতরে যতগুলি এজেন্সি গভর্নমেন্টের ভিতরে যতগুলি ডিপার্টমেন্ট থাকে সবাইকে এজেন্সি বলা হয়। প্রত্যেকটা এজেন্সি ক্লাস্টার ভিতর যারা থাকে প্রিমিয়ার ডিপার্টমেন্ট, ট্রেজারি, ট্রান্সপোর্ট, এডুকেশন, হেলথ, প্ল্যানিং, এনভায়রনমেন্ট, ফার্স্ট নেশনস, অ্যাবরিজিনাল কমিউনিটিজ, স্ট্রঙ্গার কমিউনিটিজ, লিগাল এইড, এভরিথিং, সবার রোল এই জায়গাতে অ্যাডভার্টাইজ করতেই হবে। There are only few roles which can be advertised in their own website. আমি ওটা নিয়েও কথা বলবো এরপরের স্লাইডে। তো এই ওয়েবসাইট গুলিতে বা আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ইউ ক্যান ডু এ কিওয়ার্ড সার্চ, ইউ ক্যান ডু এ লোকেশন, জব ক্যাটাগরি, স্যালারি রেঞ্জ। I'm not sure I was even prepared to actually share my screen and go through the website at the end of this presentation just to show how people can use it. We'll try to do it at the end of the presentation. We'll do that. If we have enough time, inshallah. So what we need to focus on in this I work for New South Wales, that you set up your job alerts, right? So once you have set up the job alert, the opportunities will actually come to you. You don't have to keep on searching for it. If you have already prepare your profile properly, if you have put the right keywords and everything for the kind of job that you look for, as soon as there is an advertisement and there is a match, it will actually come to you, right? সো এবং এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন দেওয়া হলে আপনি ওই অ্যাপ্লিকেশনটা দেখতে পারবেন, প্লাস হচ্ছে এটার আউটকামটা কি ছিল সেটাও আপনি দেখতে পারবেন। এবং কোনো ধরনের রোল যদি আপনার পছন্দ হয় যেটা আপনি পরে অ্যাপ্লাই করবেন সেটা আপনি সেভ করে রাখতে পারেন, অনেকটা সিকের মতোই। বাট সেটিং আপ দ্য জব অ্যালার্ট আমি এটাকে রেড হাইলাইট করছি কারণ হচ্ছে দ্যাটস দ্য মেইন থিং। অনেকে আছে আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস পোর্টালে যায়, সবাই আমরা রোল দেখে আমরা চলে আসি। আসলে ওটার থেকে বেস্ট হচ্ছে নিজের একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলা, তারপর নিজের ইমেলে সবসময় রেগুলার আসতে থাকবে, কারণ অনেক সময় ব্যস্ততা থাকলে আর খুঁজতে পারবেন না। আর নিজের কাছে নিজের ইমেলে যখন চলে আসবে খোঁজাখুঁজি ঝামেলাটা একটু কম। তো ক্যান উই প্লিজ মুভ টু দ্য নেক্সট স্লাইড? Sure. Very clear. And so just a complimentary question. Jara existing employee আছে, say for example yourself. By the way, Farooq bhai is also state government employee, professional. এক্সিস্টিং মেম্বাররা কি কাউকে রেফার করতে পারে? এক্সিস্টিং মেম্বাররা রেফার করতে সবসময় সব রোলে পারে না। আচ্ছা, কিছু কিছু রোলে একটা আপনার দেখবেন ওখানে দেয়া থাকে যখন অ্যাপ্লিকেশনটা দেওয়া হয় যে এটা সম্পর্কে তুমি কোত্থেকে জানছো, জানতে আচ্ছা, পারছো, তো ওখানে একটা ফ্রেন্ড দিতে পারে। কিন্তু ইন্টারনালি যে রোলগুলি চলে, কেউ যদি একবার পাবলিক সেক্টর জয়েন করে ফেলে তাহলে ইন্টারনালি আমাদের যে পোর্টালটা আছে সেইখানে আমরা ইচ্ছা করলে কাউকে রেফার করতে পারি। ও ভেরি গুড। কিন্তু এটা শুধুমাত্র ইন্টারনাল যারা আছে তাদের জন্য। ক্লিয়ার। আচ্ছা, আর আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস ছাড়া অনেক সময় থাকে অনেকে আছে যে যারা একটু মানে অনেক মানুষ থাকে যারা খুব আইডিয়ালিস্টিক হয়, তাদের ইচ্ছা থাকে আমি এডুকেশনে কাজ করবো অথবা আমি হেলথের সাথে কাজ করবো অথবা লিগাল এইডে কাজ করব। তাদের জন্য এই প্রত্যেকটা ওয়েবসাইটে এই জবগুলি তাদের প্রত্যেকটা ওয়েবসাইট তাদের স্পেসিফিক এজেন্সি জবগুলি অ্যাডভার্টাইজ করে। কখনো কখনো স্পেশালিস্ট কিছু রোল থাকে যেগুলো হয়তো এদের অ্যাডভার্টাইজের ভিতরে যায় না, অথবা খুব শর্ট টার্ম কিছু প্রজেক্ট রোল থাকে স্পেশালি খুব টেকনিক্যাল টাইপ, কোনো স্পেশালিস্ট মেডিকেল সাইডে থাকতে পারে, মেডিকেল টেকনোলজিতে থাকতে পারে, অথবা আপনার ডাটা অ্যানালিটিক্স বা এখন ইদানিং এআই এর জন্য কিছু রোল থাকে যেটা খুব শর্ট টার্ম হয় এবং স্পেসিফিক এরিয়ার জন্য, তখন এদের ওয়েবসাইটে মাঝে মাঝে কিছু জব থাকে যেটা হয়তো আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস সবসময় আসে না, বাট দ্য নাম্বার ইজ ভেরি লো. At least 97% job will be landing in that I work for New South Wales website for sure. Very clear. আর কেউ যদি এক্সিকিউটিভ লেভেল অপরচুনিটিস বা সিনিয়র রোল গুলিতে যেতে চান তাহলে ইউজুয়ালি আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস থাকে, কিন্তু আপনার লিঙ্কডইনে আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে থাকতে হবে বিকজ ইউ অ্যাকচুয়ালি গেট হেড হান্টেড ফর দোজ রোলস। আমার গভর্নমেন্টের ভিতরে বেশ কিছু এই সার্চ কি বলে এদেরকে এইচআর ফার্ম থাকে
যারা এক্সিকিউটিভ সার্চ গুলি কন্ডাক্ট করে, হাডসন, শ্যান্ডলার, ম্যাকলোয়ার্ড, এরা হচ্ছে মেইন পিপল স্কাউট, শার্প এন্ড কাউটের নতুন, বাট এদের থেকে আপনাকে হেড হাউন্ট করে। তো কেউ যদি এক্সিকিউটিভ মানে সিনিয়র লেভেল রোল গুলিতে যেতে চান, অলমোস্ট লাইক সি স্যুট, ওনাদের জন্য হচ্ছে যে আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস ছাড়াও আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা খুব স্ট্রং থাকা দরকার, কারণ ওরা লিঙ্কডইন এর মাধ্যমে হেড হান্টটা করে থাকে। আর অন্যান্য রোলগুলিতে যেরকম আপনার আমাদের এখানে রোলগুলি বিভিন্ন লেভেল আর গ্রেডিং ভিত্তিতে হয়। তো গ্রেড 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত হয় হচ্ছে আপনার, যেটা বলা হয় ক্লার্ক গ্রেডেড রোল, আর এর উপরের গুলিকে বলা হয় এক্সিকিউটিভ রোল। ক্লার্ক গ্রেড আর এক্সিকিউটিভ এর মধ্যে মেইন পার্থক্য অবশ্যই হচ্ছে জবের ধরনটা। ওগুলো এক্সিকিউটিভ লেভেল মানে হচ্ছে ভেরি হাই সিনিয়র ম্যানেজমেন্ট রোল। আর ক্লার্ক গ্রেড মানে ক্লার্ক গ্রেডের ভিতরে আপনি ক্লার্ক গ্রেডের যে কোনো রোল লেজিসলেশন মাধ্যমে ইউ আর প্রোটেক্টেড টু বি এমপ্লয়েড, ইউর পেরোল এবং আপনার যে লিভ এবং অন্য কিছু থাকে সেটা লেজিসলেশন গাইড করে। ওয়ারেজ এক্সিকিউটিভ লেভেলে এটা অনেকটা নেগোসিয়েশনের ভিত্তিতে হয়ে থাকে, আর এটা কখনোই আপনার লং টার্ম বা অনগোয়িং হয় না। এক্সিকিউটিভ রোলগুলি সবসময় 3 বছর 5 বছর এই ধরনের একটা কন্ট্রাক্টের ভিত্তিতে হয়। অন্যদিকে ক্লার্ক গ্রেড রোলগুলি ইজ অনগোয়িং বেসিস মোস্ট অফ দ্য টাইম, আনলেস ইট অলরেডি ডিসক্লেম, যদি ওখানে ডিসক্লেমার থাকে অলরেডি ইট ইজ গোইং টু বি অনলি ফর 2 ইয়ার্স অর লেস দেন 2 ইয়ার। ভেরি গুড। আমার পেজ যদি খুব বেশি হয় আমাকে বলেন। না, পারফেক্ট আই থিঙ্ক। তো এই স্লাইডটা আমি বুঝে যাচ্ছে সবাই, আমার নিজের একটা সমস্যা আছে, 100টা কথা শোনার পর আমার শুধুমাত্র 2টা কথা মনে রাখতে মন চায় এবং ওইটাই আমার মাথায় কাজ করে। তো আমি আর একই কথা যে উপরের দিকে যত কিছু বলে আসছি, বাট দ্য বেস্ট প্র্যাকটিস ফর জব সার্চিং হচ্ছে, সারমর্মটা হইতেছে ক্রিয়েট জব অ্যালার্টস ইন আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস, স্পেসিফিক ওয়ার্ড দেন, অ্যানালিস্ট হতে চান, প্রজেক্ট অফিসার, ফাইন্যান্সের ভিতরে, হেলথ সেক্টরে, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার, এনিথিং ইট ইজ। নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট এজেন্সিগুলি এখন খুব পুশ করে লিঙ্কডইনে তাদের প্রোফাইলগুলি বা লিঙ্কডইনে তাদেরকে ফলো করাকে। প্রায় 5 বছর আগে থেকে এটা শুরু হয়েছে যে লিঙ্কডইনে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এখন নিজস্ব পেজ আছে। তো লিঙ্কডইনে ওখানে আপনি যদি ফলো দিয়ে রাখেন, ওইখানে নতুন রোল বা লিঙ্কডইনে কানেক্টেড হলে একটা যে সুবিধা সেটা হচ্ছে ওই ডিপার্টমেন্টের অন্যান্য টিম মেম্বার এমপ্লয়ীদেরকে অনেকেই থাকবে, তো আপনি দেখতে পারবেন। তো ইফ ইউ ফাইন্ড এনি রোল এবং আপনি যদি কাউকে রিচ আউট করতে চান, ওখান থেকে ইজিলি রিচ আউট করা সম্ভব। তারপর হচ্ছে নিউ সাউথ ওয়েলস বা পাবলিক সেক্টর রোলের, এটা যে কোনো স্টেট এবং ফেডারেলের জন্য প্রযোজ্য এবং লোকাল গভর্নমেন্টের সাথে সবসময় একটা স্ট্রিক্ট ডেডলাইন থাকে। স্ট্রিক্ট ডেডলাইনটা থাকার একটা কারণ হচ্ছে এই ডেডলাইনের আগে আমরা কখনো কোনো রোলকে রিভিউ করে ডিসিশন নিতে পারবো না, আর এই ডেডলাইনের পরে কেউ কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে না। ডেডলাইনের পরে কোনো অ্যাপ্লিকেশন যদি কারো থাকে, ওটা কখনোই যেমন আমরা কনসিডার করি না, একইভাবে আমরা ডেডলাইনের আগে কোনো রোল দেখার পরে কোনো ডিসিশন আমাদের থাকতে পারবে না কোথাও। এটা লিগালি অনেক মানুষের, অনেক বড় বড় মানুষের এই জন্য জবও চলে গেছে অনেক সময়, যেটা বুঝে নাই যে যারা ডিসিশন মেকার ছিল যে এন্ড ডেটের আগে তারা হয়তো অ্যাপ্লিকেশন আসছে অনেকগুলি, লোক তাড়াতাড়ি দরকার, তারা একটা ডিসিশন নিয়ে ফেলছে, বাট এটার এগেইনস্টে কেস করে দিতে পারে অ্যাপ্লিকেন্টরা, এবং এটা হয়েছেও কয়েকবার। আর প্রত্যেকটা রোল যখন আসে, তো নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট গুলো যে আপনারা কেউ দেখা থাকেন, আপনার অ্যাডভার্টাইজমেন্টের সাথে রোল ডেসক্রিপশনের জন্য একটা লিংক দেওয়া থাকে। রোল ডেসক্রিপশনটা সব সময় দেখা উচিত, এবং কোন একটা রোলে ইন্টারেস্টেড হলে আগে থেকে রোল ডেসক্রিপশনটা পড়া উচিত। কারণ হইতেছে যে কাভার লেটারটা লেখা হয় ওখানে রোল ডেসক্রিপশন অনুযায়ী আপনার রেসপন্স গুলো যদি হয়, ফোকাস ক্যাপাবিলিটি অ্যাড্রেস করা হয়, ইউ হ্যাভ এ বেটার চান্স। ইটস নট দ্যাট আপনি পাবেনই, বাট এট লিস্ট ইউ টিক অল দ্য বক্সেস টু বি কনসিডার্ড। এই তো 4টা টিপ। এরপরেরটাতে যাই তহিদ ভাই। শিওর, ভেরি গুড। আমি ইকো করতেছি, আমি যদিও গভর্নমেন্টে কাজ করি না, 2-3টা ইন্টারভিউ দেওয়ার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু 2টা ফ্রেন্ডকে আমি হেল্প করতে পারছিলাম এবং এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইওর কমেন্ট যে যদি রোল ডেসক্রিপশন অনুযায়ী শুধু রেজিউমেটা না, কাভার লেটারটা একটু টেইলর করা যায়, কিওয়ার্ডের ম্যাচিংটা অনেক বেড়ে যায় এবং কল পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকে। তো পাবলিক সেক্টর রিক্রুটমেন্টটাকে এখানে বলা হয় মেরিট বেসড রিক্রুটমেন্ট। তো মেরিট বেসড রিক্রুটমেন্টে যে জিনিসটা সবচেয়ে ভালো আমি মনে করি সেটা হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ অল দ্য এক্সপিরিয়েন্স টু ডু দ্য রোল। সো আপনি যদি আপনার যদি এনাফ স্কিল থাকে, হ্যাঁ, আপনার ক্যাপাবিলিটি, নলেজ, এবং আপনি যদি বলতে পারেন যে আপনার অন্যান্য অ্যাচিভমেন্ট এবং অন্যান্য যে ধরনের
এডুকেশন কোয়ালিফিকেশন এবং অন্য যে কোনো এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা দিয়ে আপনি রোলটার নেসেসিটি বা ডিউটিগুলো ফুলফিল করতে পারবেন, স্টিল ইট উইল বি কনসিডার্ড। সেই জন্য প্রসেসটাকে মেরিট বেস বলা হয়, নট রিয়েলি স্কিল বেস, মানে এক্সপিরিয়েন্স বেসড না পুরোপুরি সবসময়। কেন এই জিনিসটা ম্যাটার করে? কারণ পাবলিক সেক্টরে আমাদের যখনই রিক্রুটমেন্ট হয়, আপনার যতগুলি অ্যাপ্লিকেশন আসুক প্রত্যেকটা অ্যাপ্লিকেশন রিভিউর সাথে সাথে আমাদেরকে একটা রিপোর্টও দিতে হয়। হ্যাঁ, অনেক সময় তাড়াহুড়া থাকে, শর্টলিস্ট করা হয়, কিন্তু যদি কখনো কোশ্চেন আস্ক করা হয় যে কেন কাউকে কনসিডার করা হয়নি ইন্টারভিউর জন্য, দেন ইউ হ্যাভ টু রেসপন্ড। এবং এই কোশ্চেনটা অনেক সময় আমি অনেককে বলি বাইরে যে ধরেন রিজেক্ট হয়ে গেছেন, অলওয়েজ আস্ক ফর এ ফিডব্যাক, কারণ আমরা বাধ্য যে আপনাদের ফিডব্যাক দেওয়ার জন্য কেউ যদি রিজেক্টেড হয়। আমি নিজেও এখনো পাবলিসিটির ভিতরে থাকার পর অনেক রোলে রিজেক্ট হই এবং অনেকখানে ফিডব্যাক চাই। অনেক জায়গায় হয়তো বলে, আমি বলবো না যে সবাই আমাকে ঠিকভাবে ফিডব্যাক দেয়, অনেক জায়গায় ফিডব্যাক দেয় যে সবকিছু ম্যাচ করেনি সেই জন্য, বাট দেয়ার আর সাম পিপল হু অ্যাকচুয়ালি টেক দেয়ার টাইম, স্পেশালি যারা পাবলিক সেক্টর সিনিয়র রোলে আছে, দে অ্যাকচুয়ালি টেক দেয়ার টাইম এবং তারা বলে দেয় যে এইসব কারণে তোমাকে আমি কনসিডার করতে পারিনি, উইচ ইজ এ ভেরি গুড থিং টু আস্ক। কখনো হেসিটেট করা উচিত না যে আমি আমি তো জানি আমি পাবো না, বা এই ধরনের একটা মেন্টালিটি থাকে আমাদের, বাট ইউ আস্ক ফর ইট, ইউ অলওয়েজ আস্ক ফর ইউর ফিডব্যাক। ইউজুয়ালি প্যানেল কি দেখে, যে প্যানেলটা থাকে এই ধরনের মেরিট বেস প্রসেসে, যখন আমরা কাভার লেটার এবং রেজুমেটা পাঠাই, রেজুমেতে তো আপনার এক্সপিরিয়েন্স থাকবে, বাট কাভার লেটারটার মধ্যে ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি দ্যাট বেসড অন এর এক্সপিরিয়েন্স হাউ ইউ থিঙ্ক ইউ ক্যান ডু দ্য রোল। এবং এটার সময় কাভার লেটারের মধ্যেও আমি সবসময় রিকমেন্ড করি যে স্পেসিফিক কিছু এক্সাম্পল বলার জন্য, কারণ পাবলিক সেক্টরের যেই গাইডলাইন অনুযায়ী আপনার রিক্রুটমেন্ট প্রসেসটা চলে, এখানে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু স্পেসিফিক এক্সাম্পল থাকা সবকিছুতে। ফোকাস ক্যাপাবিলিটিজ, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তারপরে রেজাল্টস, ইম্প্যাক্ট, প্রফেশনাল কন্ডাক্ট, কমিশন, প্রত্যেকটা জিনিস ওরা দেখে আপনার কাভার লেটারের উপরে। কাভার লেটারের মধ্যে এই জিনিসগুলো যখন কাভার করা থাকে, ধরেন যদি খুব টেকনিক্যাল স্কিল না হয় তাহলে সফট স্কিল গুলোর উপরে কথা বলা, যে কমিউনিকেশন, কিভাবে আপনি নিজেকে ম্যানেজ করেন, আপনার লার্নিং পার্টটা কিভাবে হয়, আপনি কিভাবে পড়াশোনা করতেছেন বা নিজেকে আপগ্রেড করেন প্রফেশনালি। আবার স্কিল বেস যেগুলো থাকে ওখানে দেখাইতে হয় যে আপনি কিভাবে নিজের স্কিলটাকে আপগ্রেড করতেছেন, টেকনিক্যাল সাইডে কি করতেছেন। তো এই জিনিসগুলো খুব কাজে আসে। পরেরটাতে যাব, যদি কোনো কোশ্চেন বা কিছু না থাকে সাজিদ ভাই। No, very clear. Thank you. আচ্ছা, এই ক্যাপাবিলিটি মেরিট বেসড এর ভিতরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ক্যাপাবিলিটি বেসড অ্যাসেসমেন্ট। এখন নিউ সাউথ ওয়েলস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক বলে একটা ফ্রেমওয়ার্ক আছে, যে ফ্রেমওয়ার্কটা আসলে আমাদেরকে গাইড করে যে কি ধরনের নলেজ, স্কিল এবং বিহেভিয়ার এই রোল। আমি আগে যেটা বলছি যে প্রত্যেকটা রোলে, আমাদের প্রত্যেকটা রোলের গ্রেডিং থাকে, লেভেল থাকে। এই গ্রেড অনুযায়ী প্রত্যেকটা, আপনার কেউ যদি রোল ডেসক্রিপশন দেখে থাকেন, বা আমরা আজকে শেষে যখন দেখানোর চেষ্টা করব যে কিভাবে রোল ডেসক্রিপশনের পিছনে আপনি দেখবেন ফোকাস ক্যাপাবিলিটি লেখা থাকে। এই ফোকাস ক্যাপাবিলিটি আসে আসলে নিউ সাউথ ওয়েলস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক থেকে, যারা খুব ডিটেইলে প্রত্যেকটা ক্যাপাবিলিটি গ্রুপের জন্য কি ধরনের অ্যাক্টিভিটিস বা কি ধরনের সাইনস এন্ড সিমটমস থাকবে, রাইট, আপনার কাজের উদাহরণ মধ্যে বা আপনার কাজের মধ্যে যেটা এই ধরনের ক্যাপাবিলিটিকে বা এই ক্যাপাবিলিটি গুলিকে ফুলফিল করে, এটা পুরোটা ডিটেল দেওয়া আছে। সো এটা সামথিং হুইচ হেল্পস এ লট। সেই জন্যই যখনই কোনো একটা অ্যাপ্লিকেশন দেবেন, এটা একদিন বা 2 দিনের জন্য করে ফেলতে চেষ্টা না করে এটলিস্ট 1 সপ্তাহ হাতে রাখবেন, রোল ডেসক্রিপশনটা পড়বেন ভালোভাবে, তারপর ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কের সাথে বেশি না, আপনাদের আর এত সময়ও লাগবে না, আই হোপ 1-2 ঘন্টা একটু কনসাল্ট করে নেবেন ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কের সাথে। তাহলে আপনি বুঝবেন যে এই ধরনের একটা এক্সাম্পল দিতে পারলে বা এই ধরনের একটা টাস্ক বা অ্যাক্টিভিটি যদি শোকেস করতে পারি, ইটস মোর অ্যালাইন টু হোয়াট দে আর লুকিং ফর। অ্যাজ আমি বলতেছিলাম নেক্সট সেকশনে, যে প্রত্যেকটা রোলের মধ্যে ক্যাপাবিলিটি গুলি দেওয়া থাকবে, ওখানের মধ্যে ফোকাস ক্যাপাবিলিটি থাকবে, আবার এডিশনাল ক্যাপাবিলিটিও থাকবে। মেইনলি ফোকাস ক্যাপাবিলিটি গুলি উপরেই আপনার অ্যাসেসমেন্ট গুলি হয়, রিক্রুটমেন্টের ইন্টারভিউ গুলিও হয় ফোকাস ক্যাপাবিলিটিকে টার্গেট করা। আপনার কাভার লেটারের মধ্যে ওরা চেষ্টা দেখতে চায় যে ফোকাস ক্যাপাবিলিটি টাচ হচ্ছে কিনা। তো ক্যাপাবিলিটি গুলো কিভাবে এরা অ্যাসেস করে, কখনো কখনো আপনারা দেখবেন যে টার্গেটেড কোশ্চেন থাকে অ্যাপ্লিকেশনের সাথে, যে বলে যে 2টা টার্গেটেড কোশ্চেন আছে, এটাকে রেসপন্ড করো। ওই টার্গেটেড কোশ্চেনের রেসপন্সটা অবশ্যই স্টার মেথডে করবেন, কিন্তু প্রত্যেকটা টার্গেটেড কোশ্চেন কোনো না কোনো ফোকাস ক্যাপাবিলিটিকে টার্গেট করে বানানো হয়। এই জিনিসটা মাথায় রাখা দরকার যখন কোনো টার্গেট করে। আর এখন তো দিন অনেক সোজা, চ্যাট জিপিটি, কো পাইলট যেটা আছে ওটাকে দিয়ে বলবেন যে আচ্ছা আমার এই ধরনের ফোকাস ক্যাপাবিলিটি রোল ডিসক্রিপশনের ভিতরে আছে, এই কোশ্চেনটার মাধ্যমে
কোন ধরনের ফোকাস ক্যাপাবিলিটি টার্গেট করতেছে, তারপর ওই ফোকাস ক্যাপাবিলিটি দেখা নিসাফোস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কের ভিতরে যাবেন, ওইখানে আপনি দেখবেন আপনাকে ডিটেইল বলা আছে যে এই ধরনের সাইনস এন্ড সিমটমস আপনাকে দেখাইতে হবে। আর স্টার মেথড তো থাকতেই হবে, কারণ না হলে আমরা গভর্নমেন্টের লোকজন বুঝে না যে কি কাজ করা হয়েছে। স্পেসিফিক এক্সাম্পল থাকতে হবে, সিচুয়েশনটা বলতে হবে, কনটেক্সটটা কি, আপনার রেসপন্সিবিলিটি কি ছিল, তারপর আপনি কি করছেন এবং এটা আউটকাম কি হয়েছে। এবং আউটকামটা নট নেসেসারিলি সবসময় পজিটিভ। আমি দেখেছি সাধারণত যখন নেগেটিভ আউটকাম বলে, এটা একটা চালাকি। আহ, আমি নিজেও ফলো করি, সেটা হচ্ছে আপনাকে যখন কোনো কোশ্চেন করা হয়, not always don't always highlight how successful you have been. Sometimes try to highlight that where did you fail and what you have learned from it. কারণ ওইটা আসলে আপনার ওই পার্সোনাল এট্রিবিউট যে ফোকাস ক্যাপাবিলিটি ওগুলাকে টার্গেট করে, যে ম্যানেজ সেলফ ইন্টিগ্রিটি কিছু জিনিস আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখা। কোনো কোশ্চেন না থাকলে পরেরটাতে যাই। So this is a screenshot of the focus, the New South Wales capability framework. This is how it looks like. The top portion shows you the 5 main focus group. You see personal attributes, relationship, results, business enablers, and people management, and then occupation specific একটা focus capability থাকে। এই প্রত্যেকটা রোলের মধ্যে দেখবেন যে কোনো এই ক্যাপাবিলিটি গুলির সাথে, যেমন ধরেন পার্সোনাল এট্রিবিউটের নিচে আসছে ডিসপ্লে রেজিলিয়েন্স এন্ড কারেজ, অ্যাক্ট উইথ ইন্টিগ্রিটি। আপনাকে ওইখানে বলে দিবে যে আপনার রোলটা, যে রোলটাতে অ্যাপ্লাই করতেছেন সেটাতে পার্সোনাল এট্রিবিউটের জন্য ওরা কি দেখতেছে। হয়তো সে দেখবে ম্যানেজ সেলফ শুধু, সে প্রত্যেকটা লাগবে না। ম্যানেজ সেলফটা যেখানে থাকবে, আপনি দেখবেন যে তারপরে একটা কলাম থাকে আপনার রোল ডেসক্রিপশনে, যেখানে একটু বর্ণনা দেওয়া থাকে ম্যানেজ সেলফ বলতে ওরা কি বুঝাচ্ছে। একই সাথে এই নিচের যেই স্লাইডের সেকশনটা ডিসপ্লে রেজিলিয়েন্স এন্ড কারেজের আমি একটা ব্রেকডাউন দেখাইছি। ডিসপ্লে রেজিলিয়েন্স এন্ড কারেজটা হচ্ছে আপনার এটা কিসের ভিতর থেকে আসছে, এটা হচ্ছে পার্সোনাল অ্যাক্টিভিটির প্রথমটা। সো ডিসপ্লে রেজিলিয়েন্স এন্ড কারেজের ভিতরে আপনার এই 5টা লেভেল থাকে, ফাউন্ডেশনাল, ইন্টারমিডিয়েট, অ্যাডাপ্ট। ইট ডিপেন্ডস অন দ্য সিনিয়রিটি অফ দ্য রোল অর দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য রোল। প্রত্যেকটা রোল ডেসক্রিপশনে আপনার ফোকাস ক্যাপাবিলিটির সাথে দ্য লেভেল অফ দ্য ফোকাস ক্যাপাবিলিটি ওইটা দেওয়া থাকতো। এখন প্রত্যেকটা, ওইটা এখন এখানে পড়া যাবে না, কিন্তু প্রত্যেকটা নিচে, যেমন ফাউন্ডেশনাল হোক, অ্যাডাপ্ট হোক, প্রত্যেকটা নিচে আপনি দেখবেন বা আপনারা যখন সুযোগ পাবেন দেখবেন ওইখানে বর্ণনা দেয়া থাকে যে কি ধরনের সাইন্স এন্ড সিমটম বা কি ধরনের অ্যাক্টিভিটি আসলে ডিসপ্লে করে ওই লেভেলটা ওই পার্টিকুলার ফোকাস ক্যাপাবিলিটির জন্য। এসান, আমি একটা কোয়েশ্চেন করি, আশা করি এটা অডিয়েন্সের হেল্প হবে। আমি কি ব্যাপারটাকে এভাবে দেখতে পারি যে ইটস লাইক এ শপিং লিস্ট অফ অ্যাট্রিবিউট গভর্নমেন্ট সেক্টরে দরকার। আমি একটা ডিপার্টমেন্টের হেড বা ম্যানেজার, আমার একটা নতুন রোল আসলো, আমি যখন ওই রোলটাকে অ্যাপ্রুভাল প্রসেসে নিয়ে যাব, আমি এইচআর এর সাথে সিলেক্ট করে দিব যে এই 5টা এরিয়া থেকে কোনটা কোনটা আমি চাই আমার আমার ওই জব সার্কুলারটার জন্য। ব্যাপারটা কি এরকম? আহ, অনেকটা, কিন্তু পুরোপুরি না। তো কি হয়, গভর্নমেন্ট সেক্টরে যখন একটা রোল ডেসক্রিপশন প্রিপেয়ার হয়, রোল ডেসক্রিপশনটা প্রিপেয়ার হওয়ার সময় ইট হ্যাজ টু গো থ্রু মাল্টিপল প্রসেস। প্রথমে অবশ্যই যে লাইন ম্যানেজার সাথে কথা বলবে, এইচআর থেকে একজন এসে, তারপরে কথা বলার পরে ওরা আইডেন্টিফাই করবে রোলটার জন্য কি দরকার। রোলটার আচ্ছা। জন্য কি দরকারের সাথে সাথে এটাকে কখনোই এমন ভাবে রাখা হবে না যে অনলি ফিউ পিপল ক্যান অ্যাপ্লাই। এটাকে হুম। ওরা জেনারেলাইজ করবে। এখন জেনারেলাইজ করার জন্য ওদেরকে যেটা করতে হয়, ওরা দেখবে যে রোলটা কোন গ্রেডে ফেলতেছেন আপনারা। ইজ ইট 7-8 গ্রেড রোল, 9-10, নাকি এটা এসিএস লেভেলে সিনিয়র এক্সিকিউটিভের রোল। তখন ওই সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে কিছু জিনিস তো থাকবে যেটা অকুপেশন স্পেসিফিক, যে অংশটা সেটা হবে স্পেসিফিক টেকনিক্যাল সাইড। বাকি যে জিনিসগুলো আর এগুলো প্রত্যেকটা একটু জেনারেল টাইপের। কিন্তু তখন যখন রোল ডেসক্রিপশন প্রথম তৈরি হয়, ওই মুহূর্তে এই জিনিসটা তৈরি হবে। এখন নট, কখনো কখনো আপনি যখন রিক্রুটমেন্টে যাবেন, ইউ অলরেডি হ্যাভ এ রোল ডিসক্রিপশন প্রিপেয়ার, কারণ কেউ আগে বুঝতে কাজ পারছি। করছে এখন চলে যেতেছে। এই জিনিসটাই হচ্ছে ওয়ান অফ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল সেক্টর। জাস্ট 1 বছর আপনার একজনের সাথে কাজ করলেন এন্ড ইউ আইডেন্টিফাইড যে এই লোকটা করতে পারে না, আমি আরো রোলের মধ্যে অন্য কিছু চাই, সাথে সাথে আপনি ওইখানে রোল ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন না। ইউ স্টিল হ্যাভ টু গো থ্রু দ্য হোল প্রসেস দ্যাট ওয়াই ইউ আর চেঞ্জিং এ রোল ডেসক্রিপশন। তো এই জন্য এটা সবসময় জেনারেল মানুষের অনেক বেশি ওপেন থাকে আর মেরিট বেস রাখা হয়। থ্যাংক ইউ। নেক্সট স্লাইডে মুভ করব। জি। Sure. আচ্ছা, তো অ্যাপ্লিকেশন আমরা তৈরি করলাম, অ্যাপ্লিকেশন কাভার লেটার জমা দিলাম রিক্রুটমেন্ট প্রসেসে।
ভিউ অপশনস, এটা কি আমারটা আপনাদের ঢাকা যেতেছে দিকটা। তো রিক্রুটমেন্ট প্রসেসে প্রথম যে জিনিসটা হয় যে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, রেজুমে টার্গেটেড কোশ্চেন যদি থাকে দিবেন। অনেক সময় টার্গেটেড কোশ্চেনটাকে আলাদা সাবমিট করতে বলে, আবার অনেক সময় বলে যে কভার লেটারের সাথে দিয়ে দাও, দুই দুই পেজে বেশি কভার লেটার হবে না, ইট ক্যানট এক্সিড 2 পেজেস। যেটা বলে সেটা তো ফলো করবেন, কিন্তু মাস্ট অ্যাড্রেস দ্য ফোকাস ক্যাপাবিলিটিজ ইউজিং দ্য স্ট্রং স্টার এক্সাম্পল। এরপরে যখন শর্ট লিস্টিং হয়, তখন শর্ট লিস্টিং এর আগেই আমাদেরকে প্যানেলটা রেডি করতে হয়, যে 3 জন মেম্বার একটা প্যানেল থাকবে, এবং এই প্যানেলের কম্পোজিশনটাও আমাদের এইচআর এর পলিসি অনুযায়ী দেয়া থাকে। আপনার একজন থাকবে হয়তো আপনার লাইন ম্যানেজার, আরেকজন থাকতে হবে একদমই ইন্ডিপেন্ডেন্ট কেউ, যে এমনকি আপনার সেক্টরের না। আমি ধরেন একটা ফাইন্যান্সের রোলকে রিক্রুট করতে যাবো, নট নেসেসারিলি ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্স থেকে আসবে, আমার টিম থেকে তো আসবেই না, আমার ডিরেক্টরেট থেকে আসবে না, আমাদের আমাদের ডেপুটি সেক্রেটারির ভিতর থেকে আসবেন, তার বাইরে আমাকে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট কাউকে আনতে হবে, অন্য ডিপার্টমেন্ট থেকে আসতে পারে, এবং ক্যান বি এনিওয়ান। আমরা এমন হতে পারে মার্কেটিং থেকে কাউকে নিয়ে আসছি বা কমিউনিকেশন থেকে কাউকে নিয়ে আসছি। তো ইন্ডিপেন্ডেন্ট পার্সন একজন থাকবে, আর আরেকজন থাকবে আপনার লাইন ম্যানেজার, থার্ড পার্সন একজন থাকবে, এটা হচ্ছে জেন্ডার বেসিসে যে কে আসতেছে। ইউজুয়ালি সবসময় একজন মহিলা থাকতে হবে, একজন ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, আর একজন লাইন ম্যানেজার, এভাবে করে কম্পোজিশন তৈরি হয়। তো যখন শর্ট লিস্টিং হয় সবাইকেই আপনার স্কোরিং শিট দেওয়া হয়। যখন আমি পড়তেছি আমাকে আমার কভার লেটারটা পড়তে হয়, রেজুমেটা পড়তে হয়, ওইটা অনুযায়ী ক্যাপাবিলিটি গুলোকে আমাকে স্কোরিং করে তারপর শর্ট লিস্টিংটা হয়। এবং এইটার সময় অনেক সময় দেখা যায় যে আপনার নট নেসেসারি কনফ্লিক্ট, বাট কেউ দেখা যায় কাউকে হাই স্কোর করতেছে, কেউ লো স্কোর করতেছে, এইটা নিয়ে একটা আলোচনা হয়। ওইটা আবার আমাদের একটা ডকুমেন্ট রাখতে হয় ইন কেস। আমার এখনকার ডিপার্টমেন্টে দেখে নেই, বাট ওয়েন আই ওয়াজ ইন ট্রান্সপোর্ট মেট্রো আমাদেরকে রেগুলার এই জিনিসটা জমা দিতে হতো, কারণ মেট্রোতে ট্রান্সপোর্টের তো কেস যারা পড়ে তারা পড়তেছে, বহুত এদিক সেদিক হইতেই থাকে। সো মেট্রোতে এই ব্যাপারটা ছিল যে যে কোনো রিক্রুটমেন্টের পরে আমাদেরকে একটা বড় ধরনের রিপোর্ট দিতে হতো, যেখানে 140-50 জন যদি অ্যাপ্লাই করে থাকে, 140-50 জনের মধ্যে কাকে শর্ট লিস্ট করা হয়েছে, কেন করা হয়নি, আর কাদেরকে কেন করা হয়েছে, জাস্ট শর্ট লিস্টিং। আর ইন্টারভিউর প্রসেসের পরে তার একটা দিতে হয় কেন সিলেক্ট হয়েছে। তো এটা হচ্ছে শর্ট লিস্টিং প্রসেসটা, যে শর্ট লিস্টিং প্রসেস গেল, ধরেন শর্ট লিস্টেড হলেন, তারপরে আপনাকে ইন্টারভিউতে ডাকলো। ইন্টারভিউ গুলি সবসময় আমাদের বিহেভিয়ারাল ইন্টারভিউ হয়, যেটা আপনার সামনাসামনি হবে। অবশ্যই এখানে একটা অ্যাসেসমেন্ট টাস্ক ওয়ার্ক স্যাম্পল থাকে, এদেরই বলে যে 1 ঘন্টার সময় দেওয়া হলো, 45 মিনিট হচ্ছে তুমি এই ওয়ার্ক টাস্কটা করবা, এরপর 15 মিনিট হচ্ছে তোমার যে কোশ্চেন গুলি আমরা আস্ক করবো সেটার সাথে তুমি নিজেকে ফ্যামিলিয়ারাইজ করো। এই ধরনের একটা টাস্ক থাকে। তো যখন অ্যাসেসমেন্ট টাস্ক বা ওয়ার্ক স্যাম্পল টাস্ক থাকে, ইউজুয়ালি এটা রিলেটেড টু দ্য পজিশন থাকে, এবং এটা এমন ভাবে ডিজাইন করা হয় যে উইদিন 45 মিনিটস, ইভেন ইফ ইউ গিভ ইউর বেস্ট এফোর্ট, আপনি এটা করতে পারবেন না আনলেস ইউ টেক এআই অর আদার হেল্প। তো কিন্তু এটাতে যে জিনিসটা দেখা হয় সেটা হচ্ছে নট দ্য পারফেকশন, বাট হচ্ছে আপনার থট প্রসেসটা, যে অল্প সময় টাইম কনস্ট্রেন্টের ভিতরে আপনি আসলে সবকিছু চিন্তা করতে পারেন। আর পাবলিক সেক্টর একদম প্রথম দিকে আমি একটা বলছি মাইন্ডসেটের যে ব্যাপারটা থাকে, এরা খুব খুশি হয় দেখলে যে আপনি লেজিসলেশন নিয়ে কথা বলছেন, যে আপনার ওয়ার্ক টাস্কের মধ্যে আপনি বলছেন যে আপনি লেজিসলেশন কনসাল্ট করবেন, আপনি রিস্ক গুলিকে কিভাবে ম্যানেজ করতেছেন, এগুলা দেখানোর পরে আপনি যদি পুরো কাজটা বলার চেষ্টা করেন, তাহলে ওরা মনে করে যে হ্যাঁ একটা হাই লেভেল থেকে চিন্তা করে নিচের দিকে নামতেছিল। ইন্টারভিউ প্রসেসে যখন যাবেন 3টা থেকে 5টা কোশ্চেন হয় সাধারণত, ইউজুয়ালি এখন 5টা কোশ্চেন হয়, এবং ম্যাক্সিমাম সময়ে এই কোশ্চেন গুলি হয় আসলে বিহেভিয়ার ইন্টারভিউ। আপনাকে যে কোশ্চেন গুলি করা হয় এটার মাধ্যমে নট নেসেসারি টু অ্যাসেস ইউর স্কিল, বাট টু অ্যাসেস দ্য ফোকাস ক্যাপাবিলিটি। এমনকি আপনাকে একটা টেকনিক্যাল ফাইন্যান্স কোশ্চেনও করা হয়, কিন্তু ওখানে আসলে দেখা হইতেছে যে আপনি প্রবলেম সলভিংটা কিভাবে চিন্তা করছেন, আপনি স্টেক হোল্ডারের সাথে কিভাবে কোলাবোরেট করেন, যখন আপনি একটা কিছু করতে পারেন না, হাউ ডু ইউ অ্যাপ্রোচ দোজ সর্ট অফ থিংস। এই জন্য বলি যে এটা সবচেয়ে বিহেভিয়ারাল টাইপের ইন্টারভিউ। আর মাঝে মাঝে ওই ইন্টারভিউ কোশ্চেন আনসার ঘাইটে বিহেভিয়ারাল কোশ্চেন আনসারের মডেলগুলো দেখা, এটাও একটা ভালো আইডিয়া যদি কেউ প্রিপেয়ার করতে চান বিহেভিয়ারাল ইন্টারভিউ কোশ্চেনের জন্য। আর এখন তো সত্যি কথা আমি যেটা বলি সেটা হচ্ছে যে চ্যাট জিপিটির সাথে সারাক্ষণ, আমি প্রেজেন্টেশন আগেও সত্যি কথা বলি, আপনি 7টার দিকে যখন লগ ইন করে পাইনি, আধা ঘন্টা চ্যাট জিপিটির সাথে প্রেজেন্টেশন নিয়ে কথা বলছি। যে কারণ আপনি নিজেও প্রত্যেকটা জিনিসের ফিডব্যাক যদি চান আপনাকে চ্যাট জিপিটি বলবে। তো ডোন্ট মিস দোজ অপরচুনিটি ইফ ইউ আর রিয়েলি লুকিং ফর এ ক্যারিয়ার ইন পাবলিক সেক্টর অর এনিওয়্যার এলস। তো হ্যাঁ, এরপর আপনার যখন অ্যাসেসমেন্ট টাস্ক ওয়ার্ক স্যাম্পল হবে বিহেভিয়ার, এরপরে ধরেন আপনি পরের স্টেজে যদি যান, তাহলে আপনার রেফারেন্স চেক থাকবে।
তো আপনার রেফারি এমন কাউকে দিবেন যে আপনি যেরকম ভালো না তার থেকেও ভালো বলে। হ্যাঁ, অনেক সময় মানুষজন এত, সাজেদ ভাই আপনি মিউট। সরি ইন্টারাপ্ট করলাম। একটা ছোট্ট জিনিস জানার ছিল, জিনিসটা হয়তো বা এখানে মানে উল্লেখ করা হয়েছে আমাদের প্রিভিয়াস ওয়েবিনারও। আচ্ছা, এই বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস আপ এবং অন দ্য ডে, এগুলো কতটুকু ম্যাটার করে? বডি ল্যাঙ্গুয়েজ এবং ড্রেস আপ, এটা অস্ট্রেলিয়াতে যদি কেউ মনে করে ম্যাটার করে না, আমি চাই তারা হাত তুলুক, তাদের সাথে আমি পার্সোনালি কথা বলতে চাই। এখানে কেউ এটা এটা কোনোদিন কল্পনা করে না। ইউ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক ইউর ফার্স্ট ইমপ্রেশন। দ্যাটস হোয়াট আই হ্যাভ অলওয়েজ বিন টোল্ড। নাকি সিনেমা থেকে দেখছি, হোয়াট এভার ইট ওয়াজ, বাট এটা আমার মাথায় মধ্যে রাখছে, ইউ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য ফার্স্ট ইমপ্রেশন। শুধুমাত্র ভালো কাপড় চোপড়, বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস আপ না, আপনার পারফিউম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেগুলো আপনার কন্ট্রোল, এগুলো আপনি ঠিক করে রাখবেন। হ্যাঁ, এবং পাবলিক সেক্টর, কমার্শিয়াল সেক্টর, প্রত্যেকটা জায়গায় আপনি যখনই যাবেন, গরম হোক আর ঠান্ডা হোক, ইউ ওয়্যার স্যুট, বিকজ আমি বুঝতেছি এখানে তো ওয়ার অল গাই, ডোন্ট মিস এ স্যুট। স্যুট কিনতে না পারলে ভাড়া নেন, না হলে ফ্রেন্ডের কাছ থেকে নেন, বাট ইউ অলওয়েজ ওয়্যার এ স্যুট। কারণ এটা অ্যাকচুয়ালি একটা সময় আমারও ছিল, লম্বা চুল নিয়ে এসে আমিও একসময় ইন্টারভিউ দিছি, বাট ওই রক ব্যান্ডের থেকে, ওগুলো থেকে মানুষজন আসলে রিলাই করে বা মনে করে যে যারা আসলে ওয়েল ড্রেস আপ হয়ে আসছে, দে আর মোর অর্গানাইজড এন্ড মোর ডিসিপ্লিন অ্যাবাউট থিংস। সো এটা কখনোই মিস করা যাবে না। এটা ধরেই না, আমি তো ধরেই নিছি যে অস্ট্রেলিয়াতে আমরা সবাই ঠিক আছি। ভালো ভালো কোশ্চেন করছেন সাদিক ভেরি ভাই। গুড পয়েন্ট সজিল ভাই। তো রেফারেন্স চেকে যেটা বলতেছিলাম, অনেক সময় ফ্রম মাই এক্সপিরিয়েন্স, কারণ আমি মাঝে মাঝে আমাকে রিক্রুটমেন্ট ইনভলভ হতে হয়, অনেক সময় মানুষজন ভালো রেফারেন্স দেয় তাদের ইমিডিয়েট ম্যানেজার বা কাউকে, যে আসলে যখন তাকে কোশ্চেন করা হয় যে আপনার কি মনে হয় সেই ধরনের কাজগুলি করতে পারবে, তখন সে বইলা বসে যে আমার সামনে তো সেগুলো করে নাই, কিন্তু সে অন্য এগুলো করছে আমার সামনে। তো ইউজুয়ালি যদি না পারেন তাহলে তো দিলে নেই, কিন্তু যদি পারেন, আপনার রেফারি এরকম হওয়া উচিত যার সাথে আপনার রিলেশনটা এরকম একটা লেভেল অলরেডি ডেভেলপ করছে, যে আপনার সম্পর্কে আপনি যেরকম হইতে পারেন জীবনে সেটা বলে, নট অনলি হোয়াট ইউ আর বাট হোয়াট ইউ ক্যান বিকাম। এই ধরনের রেফারি না থাকলে সবসময় হাতে রাখার চেষ্টা করবেন। এদের সাথে, কারোর সাথে যদি কাজ করেন তাদের সাথে সবসময় লিয়াজও মেনটেন করবেন। আহ, পুরোনো কোম্পানি থেকে ছেড়ে যান বা পুরোনো অড জব থেকেও যদি ছেড়ে যান, আমার সাথে এখনো আমার 14 বছর আগে কোস্ট এক্সপ্রেসের ম্যানেজার, রিজিনাল ম্যানেজার, সবার সাথে আমার এখনো খাতির আছে। হ্যাঁ, সবাইকে আমি এখনো তাদের ক্রিসমাসের উইশ পাঠাই, সবকিছু পাঠাই, বিকজ ইউ নেভার নো কখন কাকে দরকার হয়। তারপরে রেফারি চেকে, রেফারি চেক যখন হয় ইদানিং দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আপনার ফোন বেস বা ফোন বেস রেফারেন্স অনেক কমে গেছে, এখন এক্স রেফ পাঠানো হয় যেখানে অনেক ডিটেল কোশ্চেন, 40 বা 41টা কোশ্চেন থাকে, ইফ আই এম নট রং। তো আপনার রেফারি যদি এরকম কেউ হয় যে 41টা কোশ্চেন দিতে দিতে মানে হাঁপায় দিতেছে, আর পারবো না লিখতে, কারণ লিখতে হবে তো। তো এরকম নয়, সবসময় তাকে মেন্টালি রেডি করে নিবেন যে ভাই তোমার কাছে এরকম একটা আসতেছে, তুমি যদি কোনো কোশ্চেন নিয়ে শিওর না থাকো আমাকে জিজ্ঞাসা করবা। এবং আমার মনে হয় এটা আপনি আসলে প্রফেশনালি বলাই ভালো, যে ট্রাই টু ফোকাস অন হোয়াট আই ক্যান বিকাম রাদার দেন হোয়াট আই এম ডুইং রাইট নাও। হ্যাঁ, এই জিনিসটা অনেক রেফারি, আমি যে বললাম আমার ছোট বোনের ক্ষেত্রে এটা হয়, বেশিরভাগ থেকে আমি দেখি তার রেফারিরা বলে এইটা সে করছে, এটা সে করেনি। বাট ওই ধরনের রেফারি পাওয়ার চেষ্টা করবেন, না থাকলে বানান, আস্তে আস্তে সময়ের সাথে সময়টা শেষ হয়নি। তারপরে অফার এন্ড অনবোর্ডিং, যদি রোল হয়ে যায় বাকি অংশটা হচ্ছে অফার করা হবে রোল, তখন আপনার একটু স্যালারি নেগোসিয়েশন হয়। স্যালারি মোটামুটি পাবলিক সেক্টরে অলরেডি প্রিডিফাইন্ড বেসড অন দ্য গ্রেড এন্ড দ্য লেভেলস। আপনি এখন ধরেন কোন একটা 9-10 গ্রেডে যদি যান বা 11-12 গ্রেডে যান, এখানে 4টা লেভেল থাকে। আপনার লেভেল 1, 2, 3, 4 এরকম একটা স্যালারি ব্র্যাকেট থাকে, একটা রেঞ্জ থাকে দেখবেন। তো ওই রেঞ্জটার মধ্যে আপনি চাইলে নেগোশিয়েট করতে পারেন। এই তো, আর অনবোর্ডিং এর কিছু নেই, ওটা যদি ঢুকে তাহলে তো অটোমেটেড প্রসেস। এছাড়া একটা কোশ্চেন ছিল, জি। সাধারণত অন্যান্য জবগুলোতে, নন পাবলিক সেক্টর জবগুলোতে ওরা কিন্তু তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি। এই ধরনের কোশ্চেন কি পাবলিক সেক্টরে করা হয় না? এটা সবসময় ওরা ধরেই নেয় যে সবাই জানে স্যালারি কেমন হবে। পাবলিক সেক্টরে আপনি যদি মোটামুটি গ্রেড 11-12 পর্যন্ত করেন, ট্রান্সপোর্টের শুধুমাত্র একটা স্পেশাল স্পেশাল পজিশন আছে, টিএসএসএম বলে। সো টিএসএসএম অনওয়ার্ডস ওরা আসলে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যেই জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি। তারপর আপনি যদি এক্সিকিউটিভ রোলে দেন, তখন আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি। আর বাকি যে রোলগুলিতে যখন ইন্টারভিউ, তখন ওরা একবার আপনার স্যালারির কথা বলবে না, টিল দ্য টাইম ইউ গেট সিলেক্টেড। ওয়ান্স ইউ গেট সিলেক্টেড, এইচআর যখন আপনাকে কল দিবে, তখন
এইচআর তো জীবনেও বলবে না, কারণ এইচআর তো ধরে নেবে ওকে আমি সবচেয়ে লোয়েস্ট ব্যান্ডে দেওয়ার চেষ্টা করবো। তো যে অ্যাপ্লিকেন্টস তার একটু স্মার্টলি বলা উচিত যে আমি জানতে পারি তোমার তোমার স্যালারি কি অফার করছে, তখন তারা বলবে যে আমাদের এরকম রেঞ্জ। তখন আপনি বললেন হয়তো যে না আমি তো এটা না, আমি চাচ্ছি এর থেকে একটু বেশি এরকম। তখন ওইটা, এবং ওইটা বলা ভালো, ইটস বেটার টু আস্ক এন্ড দেন গেট ডিনায়াল রাদার দেন নট আস্কিং ইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আমি 30 সেকেন্ডে একটা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি, যদি ফোরামে কারো হেল্প হয়, মানে যারা ভবিষ্যতে দেখবে। সেটা হচ্ছে আমি রিসেন্টলি দুইজনের রেফারেন্সে ছিলাম, রেফারেলে ডিফেন্সে। দুইজনই এখন ওদের পুলে আছে, কিন্তু একটা এক্সাম্পল আমাকে বেশ নাড়া দিছে, এবং এটা আমার ধারণা এটা অন্যদের হেল্প হতে পারে। তা তারা আমাকে ফোন করে, আমি মিটিং এর মাঝখানে ছিলাম, তো আমি রিকোয়েস্ট করছি যে ক্যান ইউ কল মি ব্যাক লেটার। তখন ওখান থেকে যে লেডি লিউটেন্যান্ট ছিল, সে বলল, গিভ মি ইওর ইমেল অ্যাড্রেস, আই উইল ইমেল ইউ and you can fill it up and then send it to me. I was much appreciated. আমি যখন রেফারেন্সটা ফিল আপ করি, ইট ওয়াজ ভেরি লং, ফ্রম মেমোরি 27 to 32 কোয়েশ্চেন, মোস্টলি বিহেভিয়ারাল এবং অ্যাট্রিবিউট নিয়ে। আমি যেটা করছি, আমাদেরই এক বাঙালি বড় ভাই, আমি আই সেন্ড দ্যাট ওয়ান টু হিম, দ্য লিঙ্ক। জি ইট ওয়াজ এ লিঙ্ক, জি। যে লিঙ্কে ঢুকে ওই রেফারেন্স চেকটা করা হয়েছে। অল আই সেড, ব্রাদার ক্যান ইউ হ্যাভ এ লুক, দিস ইজ মাই input. হুম। Before I hit the send button, just have a look. So he logged in, had a look, and said, "Yeah, brother, what you did, I'm okay with that." I sent that through. Next day call, হুম। আমার কাছে. So thank you for the reference check, but we are not accepting it. হ্যাঁ I won't say any particular reason. Also, we have checked from our IT, there was 2 IP address this link got logged into. Then I clarified. I said, I apologize. This is what actually happened because he has worked with me 10 years ago. হ্যাঁ। So I filled up based on everything. He just gave me a call last week and said, you know what, I went through this, I just need a reference check. So rather than me going through over phone, I was busy. All I told him, can you please log in, have a look. If you are happy, I'll send it. Then they accepted it. So very, very interesting. ভাগ্য ভালো যে আপনি ফোন দিচ্ছেন, কারণ ইউজুয়ালি এটা ট্র্যাক হয় যে আম, এক মানে কে দেখতেছে কার কাছ থেকে ওয়ার্কফ্লোর মধ্যে রেকর্ড হয়ে যায়। এগেইন 100টা কথা বলার পরে 2টা কথা মনে রাখার অভ্যাস, সেই জন্য সারমর্ম হইতেছে best practice for applying a New South Wales government role is definitely read the role description, cater it towards the role description and the role advertisement. Highlight the focus capabilities, যে focus capability that তারপরে আপনার স্টার এক্সাম্পল ইউজ করবেন, সিচুয়েশন টাস্ক অ্যাকশন রেজাল্ট। আপনার যে কোনো ধরনের কোশ্চেন আছে এটা যখন আপনার ফেস টু ফেস ইন্টারভিউ হোক, অথবা আপনাকে যদি কোনো টার্গেটেড কোশ্চেন রেসপন্স করতে হয় অ্যাজ পার্ট অফ দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, মেক শিওর টু ফলো স্টার মেথড। মেরিট বেসড অ্যাসেসমেন্ট যেটা আমি বললাম, আপনার not necessarily you have to have the experience, but somehow you have to tie up your story that how you can actually fulfill the duties of the role. মেরিট বেসড অ্যাসেসমেন্ট আমরা বললাম, প্রিপেয়ার ফর ইচ অ্যাসেসমেন্ট স্টেজ। এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে খুব দ্রুত অ্যাপ্লিকেশন না। আমি দেখছি যে যখনই আমরা দ্রুত দেই তখন মোটামুটি 90% টাইম আমি শিওর থাকি যে আমার অ্যাপ্লিকেশন দেখবে না। বাট when you take time and you put it in, এটা আপনার নিজের জন্য সুবিধা, কারণ আপনি যখন আসলে ইন্টারভিউ প্রসেসে যান then you got lots of things to talk about. আপনার কাছে অলরেডি রসদ থাকে, যে আপনি অলরেডি চিন্তা করে ফেলছেন লেখার সময়, সেই জিনিসগুলো বলাটা সহজ হয়। অবভিয়াসলি প্রেজেন্ট প্রফেশনালি, যখন কোনো ডকুমেন্ট পাঠান মেক শিওর করবেন যে অ্যালাইনমেন্ট গুলি ডকুমেন্টে যেন দেখতে মনে হয় যে হ্যাঁ যে লিখছে সে লিখতে জানে, নট নেসেসারিলি যে কোনো ভাবে আমি লিখে দিলাম মানুষ আমারটা দেখলো। আপনি যত খাপছাড়া বা আমি যত খাপছাড়া ভাবে আমার অ্যাপ্লিকেশন লিখবো, আমার এক্সপেকটেশন থাকা উচিত আমার রেজাল্টটা ঠিক ওরকম খারাপ ভাবেই হবে। আর যত ভালোভাবে লিখবো ততটুকু ভালো, যদি নাও হয় এটলিস্ট ইটস গোয়িং টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, রিকোয়েস্ট ফিডব্যাক। আমাদের সবসময় সিনিয়র ম্যানেজমেন্টকে সবসময় বলে দেওয়া থাকে যে যে কোনো কেউ যদি ফিডব্যাক চায় কোনো অ্যাপ্লিক্যান্ট বিকজ দে গট রিজেক্টেড অথবা ইন্টারভিউ প্রসেসের পরে সে কল পায় নাই,
সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেশন রিজেকশন বলতেছি না, অ্যাপ্লিকেশন রিজেক্ট হলে অথবা ইন্টারভিউ রিজেক্ট হলে যে কোনোটাতে ইউ ক্যান অলওয়েজ আস্ক ফর ফিডব্যাক, এবং ওরা রিপ্লাই করতে বাধ্য। আপনি ইচ্ছা করলে 2 বার 3 বার ইমেল দিবেন, তারা আপনাকে রিপ্লাই দিতে বাধ্য। ফিডব্যাক যদি আপনার ফিডব্যাক নিয়ে কোনো কোশ্চেন থাকে, ইউ আস্ক সাবসিকুয়েন্ট কোশ্চেন্স ফর ইট রিলেটেড টু ইট, এবং তারা ওইটার জন্য আনসার দিতে বাধ্য। ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কটা যদি পড়া থাকে, মাঝে মাঝে আপনি দেখবেন যে অনেক সময় থাকে কি ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কটা আপনাকে বলে যে এই ধরনের অ্যাক্টিভিটিস বা বিহেভিয়ার শো করতে হয়। যদি দেখেন যে এই জিনিসগুলি নাই, তাহলে কিভাবে এটাকে ইমপ্রুভ করা যায় সেটাও একটু চিন্তা রাখবেন। আমার ধারণা মাথার মধ্যে যদি চিন্তায় থাকে, রাডারে থাকে, দেন ইউ উইল অলওয়েজ ফাইন্ড এ ওয়ে। এই তো, তারপরে স্লাইডে যাই। আচ্ছা, এখানে just going to talk about some resources to support your application process. I think it's a summary on the second last slide most probably. So প্রথমে যে জিনিসটা আমি বলছি, নিউ সাউথ ওয়েলস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক। কারণ অনেক সময় বা বেশিরভাগ সময় যেটা হয়, আমরা একটা রোল দেখে রোল অ্যাপ্লাই করে ফেলি, তারপর আমরা ভাবি আচ্ছা কেন আমার একটা কনসিডারই করতেছে না, 1 বার 2 বার 3 বার অনেকবার হয়ে গেল কেন। এটা একটা কারণ হচ্ছে নিউ সাউথ ওয়েলস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। নিউ সাউথ ওয়েলস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কটা আসলে ডিকটেট করে যে কি ধরনের ক্যাপাবিলিটি প্রত্যেকটা ফোকাস ক্যাপাবিলিটির এগেইনস্টে থাকতে হবে বা বিহেভিয়ার শো করতে হবে। তো এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে কিছু না, ইফ ইউ গো টু গুগল অ্যান্ড সার্চ ফর নিউ সাউথ ওয়েলস ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক, পাবলিক সার্ভিস কমিশন পিএসসির ওয়েবসাইটের ভিতরে ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক এবং এটাকে কিভাবে বুঝতে হয়, কিভাবে এটাকে অ্যাড্রেস করতে, প্রত্যেকটা জিনিস দেয়া আছে। ইটস ফুল অফ রিসোর্সেস পিএসসির ওয়েবসাইটটা। তারপরে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হবে, রোল ডেসক্রিপশন। প্রত্যেকটা জবের একটা রোল ডেসক্রিপশন থাকবে, রোল ডেসক্রিপশনটা সবসময় পড়তে হবে। এবং অ্যাজ আর্লি, যদি কোনো রোল পছন্দ হয় যত আর্লি পারা যায় রোলটা নিয়ে ডিসক্রিপশনটা দেখা এবং অ্যাপ্লিকেশনটা শুরু করার। কারণ অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করার পরে মানুষ বুঝতে পারে যে আসলে অনেক কিছু থাকে ভিতরে। ইটস নট অনলি দ্য কাভার লেটার এবং আপনার রেজুমি। আপনি দেখবেন সামনে পিছনে নিজের নাম থেকে শুরু করে অনেক এই সেই কোশ্চেন আনসার করতে হয়। তো যত আগে শুরু করবেন তত আপনি ন্যারো ডাউন করতে পারবেন যে কোন জিনিসটা ফোকাস করা দরকার। আর টাইম লাইনটা খুব ইম্পর্টেন্ট, কখনোই টাইম লাইনটা মিস করবেন না। টাইম লাইনের একদিন আগে যদি দিতে পারেন, বা টাইম লাইনের আগে তো দিবেনই, ওভাবে করে নিজেকে জাস্ট অর্গানাইজ করে রাখবেন। হ্যাঁ, তো অর্গানাইজিং প্রসেসটা কিন্তু আসলে এত সহজ না যত সহজে বলতেছে। আপনাকে প্রথমে একটা রোল সিলেক্ট করতে হবে, তারপর রোল সিলেক্ট করার পরে আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে রোল ডিসক্রিপশনটা পড়তে হবে। রোল ডিসক্রিপশনের মধ্যে আপনার ফোকাস ক্যাপাবিলিটি গুলি দেখতে হবে, তারপর ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্কটার সাথে আপনার নিজের একটু কনসাল্ট করে বুঝতে হবে যে আচ্ছা কি ধরনের বিহেভিয়ার গুলি আমার শোকেস করা দরকার, আমার এক্সাম্পল গুলি আমার কভার লেটারের মধ্যে। তো এটা একটা ভালো লম্বা প্রসেস। আনলেস ইউ টাইম ইট প্রপারলি, আপনি দেখবেন যে তাড়াহুড়ো হলে যেটা হয় যে সবসময় কাজটা ঠিকভাবে হবে না। হয় আপনার লেখা খারাপ হবে, না হলে আপনার ফরম্যাটিং খারাপ হবে, যে কোনো একটা জায়গায় আপনি পিছায় পড়বেন। কি দরকার আছে, যদি বাধ্য না হন তো সময় দিন। আর আপনার এই আই ওয়ার্ক ফর নিউ সাউথ ওয়েলস পোর্টালে ভিতরে আপনার রেজুমি টেমপ্লেট, কিভাবে স্ট্রং এক্সাম্পল লেখা যায়, আপনি স্টার মেথডে প্রত্যেকটা জিনিস দেয়া থাকে। হ্যাঁ, তারপরে টার্গেটেড কোশ্চেন কিভাবে আনসার করতে হবে, প্রফেশনাল এবং ক্লিয়ারলি কিভাবে লিখতে হবে, এই প্রত্যেকটা জিনিস টিপস দেওয়া থাকে আই ওয়ার্ক ফর নিউ। তো এই দুইটা ওয়েবসাইট, ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক আই ওয়ার্ক ফর নিউ সাউথ, যদি মোটামুটি 1-2 বার এমনি দেখেন জাস্ট বোঝার জন্য যে আপনার মেটেরিয়াল গুলি কি আছে টু অ্যাসিস্ট ইউ, সেটাও যখন কোনো অ্যাপ্লিকেশনের জন্য যাবেন না, আই থিঙ্ক ইট ইট হেল্পস। এটা আপনাকে প্রিপেয়ার করে ফেলে। প্রিপারেশনের আগে আপনাকে একটু প্রিপেয়ার করে রাখা যে মাইন্ডসেটটা মেন্টালিটিটা কি থাকতে হবে। এই তো মনে হয় এরপরের স্লাইড। ভেরি গুড স্যার। জাস্ট একটা কিউরিয়াস থিং, জি, অনেক আগে মনে আছে দেয়ার ওয়াজ এ item for the application, job application used to be called selection criteria, যেটা হ্যাঁ, নিয়ে একটা একটা প্যারাগ্রাফ বা এসে টাইপের দিতে হতো। ওই প্র্যাকটিসটা কি এখনো আছে? ওই সিলেকশন ক্রাইটেরিয়াটাকে এখন ওই যে টার্গেটেড কোশ্চেন বলে। তো ও আচ্ছা তবে আচ্ছা। তবে কেউ যদি ফেডারেলে যান, আই থিঙ্ক ফেডারেল স্টিল সিলেকশন ক্রাইটেরিয়া এক্সিস্ট। আপনার প্রত্যেকটা সিলেকশন ক্রাইটেরিয়া মনে হয় খুব সম্ভবত, আমি তো অ্যাপ্লাই করার অনেকদিন হয়ে গেল, ক্লিয়ার। ক্লিয়ার আপনার ইয়া করতে হয়, অ্যাড্রেস করতে হয়। বাট ইয়াতে কি বলে এটাকে, স্টেট সেক্টর এখন টার্গেটেড কোশ্চেনটা ইউজ করে ইনস্টেড অফ সিলেকশন ক্রাইটেরিয়া। সিলেকশন ক্রাইটেরিয়া। এই তো। ভেরি গুড। কোনো সাইমন, প্রশ্ন? কেউ চ্যাটে বা ফোরাম থেকে না, কোনো কোয়েশ্চেন কোনো ছিল? কোশ্চেন আসে নাই, বাট আচ্ছা। আমি ছোট্ট একটা জিনিস যে রেফারেন্সের ব্যাপারে বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে এসান যেটা বললো, রেফারেন্স রেফারি
রেফারিটা সিলেক্ট করার জন্য খুব কেয়ারফুল হতে হবে সবাইকে। অনেক কষ্ট করে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে যখন আমরা রেফারেন্স লিস্টে আসি, রেফারেন্স চেকে, যে তৌহিদ যেটা শেয়ার করলো একটা স্টোরি, বাট আমি ছোট্ট ইনফরমেশনটা হচ্ছে, আমরা কিন্তু ইন্টারনাল জানি না যে ডিফেন্সের তৌহিদের ইমেল অ্যাড্রেস আর তৌহিদের নামটা লিস্টেড থাকবে অ্যাজ এ রেফারি নেগেটিভ ফর ফিউচার অন্য। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে আমাদের কোম্পানিতে এরকম, আমাদের বাঙালি এক বড় ভাই এক জায়গায় আমাদের কোম্পানিতে, আমি যেখানে জব করি সেখানে অ্যাপ্লাই করছে একটা ভালো পজিশনে, অ্যান্ড হি ইজ ভেরি স্মার্ট গাই। সো এনিওয়েজ, ইন্টারভিউ প্রসেস সবকিছু ঠিক আছে এবং তার ওয়ার্ক রেকর্ড এভরিথিং ইজ ভেরি গুড, বা আনফর্চুনেটলি উনি যাকে সিলেক্ট করছে অ্যাজ এ রেফারি, ওই লোক আবার আমাদের কোম্পানিতেই জব করতো। সো হি গট redundant. So he moved to Woolworths. Oh, sorry, I shouldn't say that company name. Anyway, so উনি হচ্ছে এখন তার ম্যানেজার। সো সে তো জানে না, সে তাকে ইউজ ইউজ করলো অ্যাজ এ রেফারি। সো আমাদের যে সেলস ডিরেক্টর, তা আমাকে যখন ওই বড় ভাই বললো যে ভাই একটু দেখেন তো আমার, আপনি এই লোককে চেনেন কিনা, তা আমি আমার সাথে খুব ভালো রিলেশন আছে, তা আমি তাকে জিজ্ঞেস করলাম। তো সে কোনো কিছু রেসপন্স করে না, কারণ তার ইন্টারভিউ ওয়াজ ভেরি গুড। হুম। সো তার ইন্টারভিউতে সাকসেসফুল, কারণ তার ইন্টারভিউটা নর্মালি হয় কি হাফ এন আওয়ার 45 মিনিটস, বাট ইন্টারভিউ ওয়েন মোর দেন অ্যান আওয়ার। এন্ড সো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি কি টাইপের ইন্টারভিউ, এমনি। সো লং স্টোরি শর্ট হচ্ছে, আহ উনি কোনো রেসপন্স পায় নাই। রেসপন্স না পাওয়াতে উনি একটু আপসেট, এবং আমিও লজ্জায় ওনাকে কিছু বলতে পারতেছি না, কারণ আমাকেও গ্ল্যান কোনো রেসপন্স দেয় নাই। পরে গ্ল্যানকে যখন জিজ্ঞেস করলাম প্রায় মাসখানেক পর, গ্ল্যান আমাকে শুধু একটা কথাই বলছে যে আম, ও তো জব এখান থেকে তো রিডান্ডেন্ট হয়েছে, সো হোয়াট ইউ এক্সপেক্ট যে ওকে রেফার করবে, হাউ দ্যাট গাই উইল পারফর্ম। বাট আমরা ওর ইন্টারভিউতে সুপার হ্যাপি, আনফর্চুনেটলি আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হয়, যার কারণে আমরা ওকে রং জবটা অফার রেফারেন্স, করতে পারিনি। রং রেফারেন্স সিলেকশন রাইট। কাইন্ড সো অফ। রেফারি সিলেকশনে যে কোনো মানুষকে ধাম করে সিলেক্ট করাটা, এর কারণে হচ্ছে আমি বলবো যে লিঙ্কডইন প্রোফাইল ইজ দ্য বেস্ট থিংস ওয়ার ইউ ক্যান সি যে আমার এই ম্যানেজারটা আগে কোন কোম্পানিতে জব করছে, এবং তার রেকর্ড হয়তো আমরা বের করতে পারবো না, বাট ওয়েদার ইউ ক্যান ফাইন্ড সাম ইন্টারনাল যে হুম। উনি রিডান্ডেন্ট হয়েছে কিনা। ইফ আমি এক্সাম্পল যে আমি একটা কোম্পানি থেকে রিডান্ডেন্ট হয়েছি এবং সেই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করলেন, আপনি আমাকে ইউজ করবেন রেফারেন্স, আমি বলবো যে এই সেন্সে বিঘ্ন। তো এরকম ছোটখাটো অনেক কিছু আছে আসলে, জিনিসগুলা গুড এক্সাম্পল। মাথায় রাখা দরকার। আর এসান যদি আর কোনো কিছু অ্যাড করতে চায় সেও অ্যাড করতে পারো, এখানে আর কি রেফারেন্স, রেফারি ইয়েতে সিলেকশন আর কি। এটা একটা ভালো কথা আসলে, কারণ হচ্ছে এখন আহ, এখনকার সময়ে প্রত্যেকটা কোম্পানির পলিসি থাকে রিক্রুটমেন্টের জন্য, এবং রিক্রুটমেন্ট প্রসেসটাকে সবাই চেষ্টা করে যতটুকু পারে এয়ার টাইট করার রিস্কের ভিত্তিতে। রিস্কের ভিত্তিতে কিরকম, এই যে এখন যে উদাহরণটা বললেন যে আসলে কে রেফারি হইতে হইলে আসলে আমি জানি যে এটাকে নেওয়া যাবে না, স্পেশালি মাল্টি ন্যাশনাল ডিফেন্স টাইপের অর্গানাইজেশন গুলো বেশি। আর এছাড়াও যে কোনো অর্গানাইজেশনের এখন আপনার সিস্টেম ক্যাপাবিলিটি এরকম যে আপনি রেফারেন্স যখন এখন এখান থেকে সরায় ফেলেন, আর লিঙ্কডইনে সবার প্রোফাইল এত বেশি ওপেন থাকে। আগে একটা সময় ছিল আমরা অনেক মানুষকে এরকম রেফারি দেখাইছি আমাদের নিজেদের লাইফে, যারা হয়তো আমার সাথে কাজও করে নাই, বাট আমাকে জাস্ট জানে, ইউনিভার্সিটির বড় ভাই ছিল, এর আপুরা ছিল, ওরা বলছে। এখন এটা খুব অসম্ভব, কারণ আপনি লিঙ্কডইন থেকে আসলে দেখতে পারেন যে কোথায় কাজ করছে না করছে। তো এক হচ্ছে কাকে সিলেক্ট করছেন, দুই হচ্ছে যাকে সবসময় যেখানে কাজ করতেছেন। আমি আগেও বলছি, এটা আপনি কর্পোরেট সেক্টরে ঢুকে থাকেন বা আপনি যদি একজন জুনিয়র হন, অর জবে থাকেন, সবসময় তাদের সাথে এই অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে আপনার সার্ভিস স্টেশনের ম্যানেজার এবং আপনার ডিফেন্স সার্ভিসের ডিরেক্টর, এভরিওয়ান উইল ক্যারি দ্য সেম ওয়েটেজ when it comes to reference. So maintain a good relationship with all of them, এবং সবসময় ওদের সাথে আপনার ক্যারিয়ার পার্সপেক্টিভ নিয়ে কথা বলবেন। আমি একটা জিনিস মনে করি যে আপনার রেফারি যদি এরকম হয় যে শুধু দেখছে যে আপনি কি করছেন, কিন্তু আসলে জানে না যে আপনি কি করতে চান বা কি আপনার কেরিয়ার পাথটা কোন দিকে নিতে চান, তাহলে তারা আসলে ওভাবে কন্ট্রিবিউট করতে পারে না। এরকম অনেক জায়গায় আমাদের স্কোরিং এ দেখা গেছে যে কেউ 4-5 পয়েন্ট কমও ছিল, বাট দেয়ার রেফারেন্স ওয়াজ আউট অফ দ্য অর্ডিনারি, মানে
যে রেফারেন্স দিছে সে পারলে ওইখানে বসে শিওর করতে চায়, এবং যেহেতু রেফারেন্স একটা ভালো পজিশনে আছে, শিওর করতে চায় সে তখন আমরা মনে করি যে এই ধরনের লোক একটা অর্গানাইজেশনে যখন এই ধরনের একটা কি বলা যায় রিলেশন তৈরি করে, এবং সেখানে যদি অনেকদিন ধরে থেকে থাকে, অবভিয়াসলি দে হ্যাভ গন থ্রু দ্য হোল প্রসেস। এবং হুম অস্ট্রেলিয়াতে সহজে রেফারেন্স নিয়ে কেউ মিথ্যা কথা বলতে পারে না, কারণ লিগালি চাইলে যে কেউ এসে আমাকে কোশ্চেন করতে পারে আমি যার রেফারেন্স দিছি আগে, সে যদি ঠিকভাবে পারফর্ম কোনো কিছু অনৈতিক করে থাকে। কোস্ট এক্সপ্রেস একটা উদাহরণ বলে দিই, যেটা আমি বলতেছি, কোন একজন ভাইয়া একজন ছিলেন আমাদের সাথে যিনি কোস্ট এক্সপ্রেসে কাজ করছিলেন যখন আমি ছেড়ে চলে যাই, বাট আমরা রেফারেন্স দিছিলাম। তো এরপরে উনি খুব গ্যাম্বলিং বা কোনো ধরনের জিনিসপত্রে জড়ায় পড়ছিলেন, সো ওনার কিছু উল্টাপাল্টা কাজ করছেন, এবং তখন আমাকে অনেক এই 4-5 বছর ছেড়ে দেওয়ার পরও আই হ্যাড টু রিসিভ এ ইমেইল যেখানে আমাকে নোটিস করা হয়েছে, জানানো হয়েছে যে এরকম হয়েছে, তোমার মনে হয় এটা কি স্বাভাবিক নাকি এটা মনে হয়। তখন আমি বলছি যে আমি তো এখন বলতে পারি মিথ্যা কথার মতো যে না এটা তো এরকম হওয়ার কথা না, বাট আমি বলছি যে আমি অতটুকু পর্যন্ত তাকে চিনতাম, তারপরে সে যেটা করছে আমি আসলে শিওর না, আমি মনে হয় যে এটা আসলে রিস্কি হয়ে যাবে। তখন ওরা ওইভাবে কাজ করতো। এটা মনে রাখতে হবে যে এখানে যখন কেউ রেফারেন্স দেয়, সে কখনোই আপনাকে খারাপ রেফারেন্স সহজে দিবে না, সে আপনাকে ভালো রেফারেন্সই দিবে, কিন্তু রিলেশনটা এরকম হওয়া দরকার যে সে যাতে বুঝে যে আপনি আসলে কি করতে চান ফিউচারে। হুম নেসেসারি, কারণ যে মানুষই অ্যাপ্লাই করে দে ডোন্ট গো ফর দ্য সেম লেভেল অফ রোজ মোস্ট অফ দ্য কেসেস, না, সবাই চেষ্টা করে একটু বেটার রোলে যাওয়ার জন্য। তো সবসময় যেন যে আপনার রেফারেন্স সে যেন জানে যে আপনার কেরিয়ার পার্টটা কি, আপনার ভিশনটা কি, আপনি কি করতে চান। এই ধরনের 1-2টা কফি চ্যাট মাঝে মাঝে থাকা ভালো তাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ এগ্রি, এহসান। ট্রু। আমার মনে হয় আমরা সেশনের অলমোস্ট এন্ডে। আপনি একটু এটা দেখাইতে চাইছিলেন আপনার স্ক্রিন থেকে, ওটা কি অ্যাটেম্প নিবেন? ও, হ্যাঁ, ইরফানের একটা কোশ্চেন আছে, হোল্ড অন, সরি। ইরফান, আনমিউট করো ভাইয়া। হুম। আসসালামু আলাইকুম সবাইকে। আম, আমার কোয়েশ্চেনটা একটু ফাইন্যান্স রিলেটেড, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্স, আর এহসান ভাই ফাইন্যান্স সেক্টরে কাজ করতেছেন। আমার বেশ কিছু গভর্নমেন্ট রোলে অ্যাপ্লাই করার সুযোগ হয়েছিল, খুবই রিগোরাস, যেটা তহিদ ভাই বলতেছিলেন যে সিলেকশন ক্রাইটেরিয়া অনেক কোয়েশ্চেন থাকে। আমার এমনও হয়েছে আমি মানে কিছু কিছু আনসার করে রাখতে রাখতে মানে ডেডলাইনই পার হয়ে গেছে, আমি আর ওগুলো মানে ফিল আপই করা হয় নাই। তো ওখান থেকে যতটুকু রিকল করতে পারি, আম, এরকম কিছু কোয়েশ্চেন ছিল মানে যেটা শুধু গভর্নমেন্টে সফটওয়্যার গুলো ইউজ হয়, T1, তো ওগুলোর এক্সপিরিয়েন্স আছে কিনা জিজ্ঞেস করে। তো এখন আমার তো গভর্নমেন্ট কোন অর্গানাইজেশনে কাজ করার অভিজ্ঞতাই নেই, তো সেই ক্ষেত্রে ওগুলোর মানে আনসার কি হবে, কারণ আমি তো ওই সফটওয়্যারে তো কাজই করি নাই। আর আমি কি, আমার আরো কিছু কোয়েশ্চেন আছে, আমি কি সব কোয়েশ্চেন একবারে করে ফেলবো? আপনার উপর ইরফান ভাই, আপনি বলতে পারেন কোশ্চেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে সিপিএ সার্টিফিকেশন, এটা সম্পর্কে আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। আম, এটা আমি অস্ট্রেলিয়াতে এসে শুরু করেছিলাম মূলত পিয়ার পিয়ার এর জন্যই, স্কিল অ্যাসেসমেন্ট এই পারপাসে। এটা এখন আমার কমপ্লিট করা হয় নাই। সো গভর্নমেন্ট রোলগুলোতে সিপিএ সার্টিফিকেশন অথবা এসিসিএ, এগুলোর মানে ভ্যালু কেমন আছে? আর থার্ড কোয়েশ্চেনটা হলো গভর্নমেন্টের ফাইন্যান্সিয়াল গুলোতে পাওয়ার বিআই, পাইথন, এই এগুলোর ইউজ কেমন, বা এগুলোর কেমন কিভাবে মানে ভ্যালু করে? আর আরেকটা কোশ্চেন হচ্ছে স্যালারি প্যাকেজিং নিয়ে, গভর্নমেন্ট জবে স্যালারি প্যাকেজিং ওর নো ভেটেড লিজ, এই এই অপশন গুলো আছে কিনা? থ্যাংক ইউ। আমি আপনাকে শেষেরটাতে শুরু করে, শেষেরটা সবচেয়ে সোজা। আচ্ছা। গভর্নমেন্টের ভিতরে নভেটেড লিজ আছে, ওরা সারাক্ষণই দেখবেন অনেকে আছে অফার করতে থাকে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিভিন্ন নভেটেড লিজের জন্য যে সার্ভিস প্রোভাইডার থাকে, এক একজন এক একটা সার্ভিস প্রোভাইডার, বাট হ্যাঁ এই সুবিধাটা আছে, এটা নিশ্চিত। তারপরে হচ্ছে আপনার যে কোশ্চেনটা এখন প্রথম থেকে আসে TM1। হ্যাঁ, এখন আমি প্রথমে একটা কথা বলছি যে এটা সবসময় নট নেসেসারি এক্সপিরিয়েন্স বেসড। তো TM1 এর মতো আপনি যদি অন্য কোনো রিপোর্টিং টুল ইউজ করে থাকেন, হ্যাঁ, তাহলেও আপনি ওই আপনার যে কোশ্চেন আনসার যদি জিজ্ঞাসা করে থাকে তোমার একটা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে কিনা, ইন্টারভিউতে হোক অথবা আপনাকে যদি রিটেন অ্যাসেসমেন্টের ভিতরে, সরি, আপনার যদি সিলেকশন ক্রাইটেরিয়াতে এড্রেস করতে হয়, আপনি ওপেনলি বলবেন। আপনি সরি, ওপেনলি বলার সময় কখনোই অনেস্টলি এই কথা বলবেন না এটাতে আমি জীবনে কাজ করিনি। আপনি বলবেন যে আমি সিমিলার টাইপের
অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যেগুলো আছে, যেমন ধরেন আপনার TM1 এর, আমি জানি না পুরোপুরি কি হবে, আমি জানি স্যাপের রিপোর্টিং হতে পারে, ওরাকলের হতে পারে, হাইপেরিয়ন হতে পারে, বা অন্য কোনো ধরনের আপনি যদি MYB এর রিপোর্টিং ও করে থাকেন বা জেরক্সের করে জিরোর করে থাকেন, যে কোনো করে থাকেন, আপনি প্রত্যেকটাতে বলবেন যে আপনি এটার উপরে কাজ করছেন যেটা ভেরি সিমিলার টু TM1, সেই জন্য আপনার ইউ হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে এটা করতে। এখন আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানোর সময় ইউ হ্যাভ টু গিভ এন এক্সাম্পল। আপনি বলতে পারেন আমার কারেন্ট জবে আমি আমি জানি না আপনি কি করেন, বাট ধরেন TM1 তো একটা রিপোর্টিং সলিউশন, আপনি বলতে পারেন যে আমি MYB রিপোর্ট করি, যেখানে আমাকে বুঝতে হয় কস্ট সেন্টার স্ট্রাকচারটা কি, হায়ারার্কিটা কি ফলো করতেছে, তারপর হতেছে যে এই হায়ারার্কিটা ফলো করার পরে আপনার ট্রানজাকশন অ্যানালাইসিসটা কোনখান থেকে আসে, ট্রানজাকশন কিভাবে রেকর্ড হইতেছে, এই প্রত্যেকটা আহ, মানে কিভাবে বলে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমি বুঝি। এই জিনিসটা যখন আপনি বলতে পারবেন আপনার কারেন্ট জবের উদাহরণ দেওয়া, তখন আপনার ওই TM1 পারেন বা TM1 এর সমস্যা যেটা পারেন সেটাতে আপনাকে কনসিডার, বা ওইটা ইজ এ বেটার রেসপন্স। হ্যাঁ, কারণ সব সময় সব ধরনের অ্যাপ্লিকেশন সব মানুষ কখনোই ইউজ করবে না, ঠিক না? এক্সপিরিয়েন্স সবাই, আমি নিজে বহুত অ্যাপ্লিকেশন ইউজ করিনি, কিন্তু আমিও সবসময় একইভাবে রেসপন্স করি যে আমি রিপোর্টিং সিস্টেম ইউজ করছি, এই জন্য আমি বুঝি কস্ট সেন্টার হায়ারার্কি কি হয়, তোমার GL অ্যাকাউন্ট বা লেজার হায়ারার্কি কি হতেছে, তোমার ট্রায়াল ব্যালেন্স কিভাবে রান করতে হয়, তোমার ফাইন্যান্সিয়াল রিপোর্ট কিভাবে একটা সিস্টেম থেকে তৈরি হয়, ব্যালেন্স শিট কিভাবে তৈরি হয়। অ্যাজ লং এজ আপনি এটা আপনার একটা এক্সিস্টিং জবের মানে রোলের সাথে এক্সাম্পলটা দিতে পারবেন, স্টার মেথডে সিচুয়েশন, টাস্ক, অ্যাকশন, এবং আপনার আউটকামটা কি ছিল, আই থিঙ্ক ইটস গুড রেসপন্স টু হ্যাভ। তারপরে ইরফান ভাই, আপনি ওপেন মাইকই থাকেন যদি আমি আপনার কোশ্চেন মিস করতে থাকি। তারপর হচ্ছে আপনি জিজ্ঞেস করছেন CPA বা ACCA, এটা আপনি শুরু করছেন, আপনি শেষ করেন নাই, জি, এটা? এসএসসি অলমোস্ট অলমোস্ট ডান। মাঝখানে বিজি থাকার কারণে এসএসসি এর জাস্ট আমার একটা পেপার বাকি আছে। ওটা আমি বেসিক্যালি বাংলাদেশে থাকতে থেকে সময় আমি শুরু করেছিলাম। সিপিএটা আমি অস্ট্রেলিয়া এসে শুরু করি, সো আমি এক্সামশন পেয়ে আর 4টা কি 5টা পেপার হয়তো আমার অ্যাটেম্প করতে হবে। আচ্ছা, আপনি অ্যাজ লং এজ আপনি যে কোনো একটা অ্যাকাউন্টিং রেগুলেটরের সাথে অ্যাসোসিয়েট মেম্বার, তাহলে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারবেন। কোনো কোনো রোলে আনলেস 11-12 গুলি ছাড়া আমার মনে হয় না CPA অথবা CA কে ম্যান্ডেটরি হিসেবে দেখা হয়। বাকি সব রোলেই বলে যে প্রোগ্রেসিং টুয়ার্ডস দ্য ফুল মেম্বারশিপ অফ CPA অর ACCA। জি, জি। 3 নাম্বার কোশ্চেনটা যিনি কি বলছিলেন, বলছিলেন মনে রাখতে পারবো। আহ, জি, ডেটা অ্যানালিটিক্স টুল, পাওয়ার বিআই, পাইথন। আমার পাওয়ার বিআই নিয়ে কাজের অভিজ্ঞতা আছে। পাইথন নিয়ে আমি মানে শেখা শুরু করছি, বাট এখনো মানে বেসিক লেভেলও এখন পর্যন্ত যাওয়া হয় নাই। তো এগুলোর কেমন কিভাবে দেখে বা এগুলোর ইউজ কেমন আছে গভর্নমেন্ট আহ, অর্গানাইজেশন গুলোতে? আমি একটা কথা আপনাকে বলবো আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে যে কোনো ধরনের নিউ অ্যাপ্লিকেশন টুলস আপনি যদি শেখার সুযোগ পান, কাজ করার সুযোগ পান, ইটস বেনিফিশিয়াল। এবং এই প্রত্যেকটা জিনিসকে আপনার টুলকে টুল হিসেবে চিন্তা করা দরকার। আমি আমার নিজের জীবনে আপনাকে বলি, আমি প্রথমে এই দেশে আমার IT তে গ্রাজুয়েশন ছিল, এরপর আমি স্যাপের উপরে কাজ করতাম, তারপর আবার কোনো কারণে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট ভালো লাগছে, এরপর আমি ফাইন্যান্সের দিকে আসি, এরপর আমি CPA করি। আমি CPA শেষ করার পর মাঝখানে তারপরে 1-2 বছর কাজ করছি খুব মজা করা। তারপর আমি হঠাৎ করে টের পাইছি যে আমাকে আসলে খুব বেশি মানুষ আর পাত্তা দেয় না। তখন আমাকে মাস্টার অফ ডাটা সায়েন্স করতে হয়েছে আপনার অ্যানালিটিক্স এর জন্য। ঠিক আছে, তো আপনি প্রত্যেকটা জিনিস, পাবলিক সেক্টর এখনো অনেক পিছনে কম্পেয়ার টু কমার্শিয়াল সেক্টর, কিন্তু পাওয়ার বিআই বা আপনার টেবলিউ এই ধরনের রিপোর্টিং টুল ইউজ কিন্তু শুরু হয়ে গেছে। পাইথন ফাইন্যান্সে যারা কাজ করে তাদেরকে ডাইরেক্ট পাইথন দিয়ে এখনো কিছু করতে হয় না, বাট আমি জানি না আপনি কোন এজ গ্রুপে পড়েন, আমার থেকে আরো ধরেন 10 বছর পরে যে এজ গ্রুপটা ওয়ার্কফোর্সে আসবে, আমি চিন্তা করতে পারি যে তারা আমার মতো করে আর এক্সেল ফর্মুলা লিখবে না, তারা পাইথন বা অন্য কোনো কিছু এসকিউএল এর সাথে কানেক্ট করে করে সবকিছু করবে। সো যত ধরনের এই ধরনের মডার্ন এজ অ্যাপ্লিকেশন এবং টুলস জানা, ইটস গুড ফর ইউ, এটা সবসময় বেনিফিশিয়াল। এবং এটাকে হাইলাইট করা উচিত, আপনি যদি ইন্টারভিউ প্রসেসে কখনো যান, ইউ শুড অলওয়েজ হাইলাইট যে আপনার এই ক্যাপাবিলিটি গুলো আছে। থ্যাংক ইউ সো মাচ। ইরফান, হাইলি রেকমেন্ডেড। এহসানকে খুঁজে লিঙ্কডইনে অ্যাড করতে হবে, ওর সাথে একটা কফি সেশন লাগবে তোমার। অলরেডি মানে বের করে ইন ফেলছে। প্রোগ্রেস নাকি? আচ্ছা। ও, এসানকে আর একটা রিকোয়েস্ট করি, তোমার ওই লিঙ্কডইনের রিকোয়েস্ট গুলো চেক করো, হয়তো তুমি রিকোয়েস্ট পাবা আরো বেশি আজকে আজকে কালকের মধ্যে। একটু ফিল্টার করে ওগুলো অ্যাকসেপ্ট করে নিও। ইনশাআল্লাহ। আচ্ছা, আমি জি আমি একটু লাস্টে জাস্ট একটু জি, অ্যাড করি। ফারুক ভাই, জি।
এহসান, আমি ফারুক। খুব ভালো আপনি কভার করলেন, এই আর কি। আমি মনে হয় অনেক তো জুনিয়র। না, অসুবিধা নাই। আমি লাস্টের যে টপিকটা নিয়ে, যে এহসান যে ইয়া করলো, যে টুলস নিয়ে, আমার মতে কোনো একটা সিলেকশন ক্রাইটেরিয়া অথবা ইন্টারভিউতে যদি, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় যে ক- একটা সিনারিওতে যখন কোশ্চেন করা হয়, কেউ যদি বলে যে আমার, হ্যাঁ, মানে আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, এন্ড দেন যদি কেউ অ্যাড করে যে হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা বা এই পার্টিকুলার ইস্যুটা আমি আমার এই স্পেসিফিক স্কিলস বা এই টেকনিক্যাল স্কিলস, অথবা মানে সেটা তো কোডিং হতে পারে, অথবা মানে এবার আমি কোনো একটা, ওইটা যদি মেনশন করা যায়, ইট অ্যাডস আ লট অফ ভ্যালুস আর কি। অবশ্যই। এখন মানে নট নেসেসারিলি যে হয়তো আমরা হয়তো চাইও নাই, অথবা মানে রিকোয়ারমেন্টও নাই। আম, কিন্তু ধরেন আমরা একটা প্রবলেমের কথা বললাম, এই প্রবলেম রিজলভ করতে গিয়ে আমি মানে আইটি ব্যাকগ্রাউন্ড থেকে বলতেছি যে আমি একটা স্ক্রিপ্টিং, আমার একটা পাওয়ারশেল স্ক্রিপ্ট আমি কন্টিনিউয়াস রান করে আমি পুরো সিস্টেমটা অটোমেট করলাম। তো এখানে আমি স্ক্রিপ্টিং এর আমার কোনো স্কিল দরকার নাই, বাট তারপরেও এই যে প্রোঅ্যাক্টিভ একটা অ্যাপ্রোচ কেউ দেখাচ্ছে যে হ্যাঁ, আমার এই প্রবলেমটা সলভ করার জন্য আমি জাস্ট ডে টু ডে যে আমার অ্যাভেলেবল টুলস ছিল তা না, আমি আউট অফ দ্য বক্স চিন্তা করে আমি ডিফারেন্ট কিছু দিয়ে ট্রাই করে একটা সলিউশন দিছি, যেটা এন্ড অফ দ্য ডে এই আমার বিজনেস বা মানে বিগার পিকচারটা যখন কেউ অ্যাপ্লাই করে যে হ্যাঁ, আমার বিজনেস প্রসেসে ইট ইমপ্রুভ দ্য প্রসেস আ লট, অ্যান্ড এন্ড অফ দ্যাট ইট অ্যাডেড দ্য ভ্যালুস। তো এই যে একটা বিগার পিকচার অ্যাপ্রোচ যদি কেউ শো করে, সেটা জুনিয়র বা মিড লেভেল বা মানে ম্যানেজার যে লেভেলে হোক, তখন এটা মানে অ্যাড আ লট অফ ভ্যালুস। মানে আমি লেটলি অনেকগুলো ইন্টারভিউ প্রসেসের মধ্যে ছিলাম। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি যেটা অ্যাপ্রিসিয়েট করি, এবং অনেকেই আমার যারা আলাদা সিনিয়র ম্যানেজমেন্ট আছে সবাই এটা খুব অ্যাপ্রিসিয়েট করে, যে যে কোনো স্পেসিফিক স্কিলস বা কোনো ইউনিক স্কিলস এটা কেউ যদি অ্যাড করে এবং বলে যে হ্যাঁ, আমি এটা এইভাবে ইউজ করে আমি এটা অ্যাচিভ করতে পারছি, এই আর কি। ইটস ভেরি অবশ্যই। ইম্পর্টেন্ট। অবশ্যই, এই যে ইরফান ভাইকে বলতেছিলাম, যে কোনো ধরনের স্কিল যদি থাকে, ইররিলেভেন্ট মনে করার কিছু না, এটাকে হাইলাইট করা ভালো, যে আমি এটা করতে পারি। সাজিদ ভাই, আপনাকে যদি একটু রিকোয়েস্ট করি সেশনটা এন্ড করার জন্য। থ্যাংক ইউ, মানে বিগ থ্যাঙ্কস টু এহসান। অ্যামেজিং, খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে, অসাধারণ প্রেজেন্টেশন। আমি জানি না কারা কারা শুনছে, আমি তো ফেসবুক লাইভে ছিল, প্রায় 200-300 লোক শুনছে। আশা করি সবার উপকার হবে, এবং এই ধরনের প্রেজেন্টেশন আরো বেশি হোক। আমার মনে হয় ফেডারেল গভর্নমেন্টের একটা করা উচিত এরকম, কারণ আমার মনে হয় আরো উপকার হবে। তো থ্যাংক ইউ এসান, ফ্রম নটরডেম কলেজ অ্যালুমনাই। তুমি আমাদের অ্যালুমনাই, সেটা আরো আমরা প্রাউড প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। এবং আপনারা যারা শুনছেন, যারা ফেসবুক লাইভে শুনতেছেন বা আমাদের এখানে শুনছেন, সবাইকে রিকোয়েস্ট থাকবে যে আপনার যদি কোনো ব্রেন স্টর্ম আইডিয়া থাকে, তবে একটু নক করবেন যে কোন কোন টপিকস এর উপর করলে ভালো হয়। তা আমরা সেই টপিকস গুলো একটার পর একটা নিয়ে আসবো। আমাদের পাইপলাইনে কিছু আছে, কিন্তু আমরা চাই যে মেম্বাররা আগ্রহী হয়ে আসুক, এবং বা আমাদের অ্যালুমনাইরা আগ্রহী আসুক, এবং তারা নিজেরা প্রেজেন্ট করুক। তাদের প্রেজেন্টেশন শুনতে আমাদের আরো ভালো লাগে, কারণ উই ক্যান হাইলাইট আওয়ার অ্যালুমনাই। তো যদি আর কোনো কোয়েশ্চেন না থাকে, দ্যাটস এ গুড নাইট ফর এভরিওয়ান। সবাই এনজয় করে, এবং বিগ রাউন্ড অ্যাপ্লজ ফর সাইমন এবং তৌহিদ, ওরা এবং ফারুক, তারা পিছনে ব্যাকগ্রাউন্ডে কাজগুলো করতেছে, তো আমরা তাদের জন্য একটা বিগ রাউন্ড অ্যাপ্লজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাজিদ ভাই, থ্যাংক ইউ এহসান, থ্যাংক ইউ তৌহিদ, এহসান, গুড নাইট, রিয়েলি থ্যাংক ইউ ব্রাদার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক থ্যাংকস ইউ স্যার, এভরিওয়ান। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।